Okay, good afternoon, everyone. This is your CE 333 Geotechnical Engineering 2 class starting from today. And I can see in this Zoom session, we already have 121 participants. So first of all, I just wanted to know that are you all listening to me clearly? Just anyone raise your hand to confirm that? Yes, sir, শোনা যাচ্ছে। Okay, that's good. Okay, I think almost majority of the students have already joined our session. So I think we can start. So before starting, I will have some general instructions for all of you. Today's class is both section A and both section B together, and along with the students with older batches. So I want to request the seer of section A, section B, and also the WRE department to please disseminate the information regarding this class to the students of the older batches. In case I think there are cases they are not informed, so when they find it when find it the informations are not available, they will contact with you. So please provide them the information regarding this class. Okay, sir. Okay. So আজকে হচ্ছে আমাদের CE 333 Geotechnical Engineering 2 এই কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। সো গতকালকে একটা সেকশনের ক্লাস ছিল যেটা ক্যান্সেল করা হয়েছে, সেজন্য হচ্ছে আজকে তোমাদের সবাইকে আসলে একসাথে নিয়ে আসা। সো আমরা গতকালকার ক্লাসটা সহ আজকে একসাথে কভার করব এবং নেক্সট উইক থেকে তোমাদের যে পরবর্তী যে স্কেজুয়াল সেটা আমি তোমাদেরকে থ্রু ইমেইল আগে ইনফর্ম করব। এবং এই কোর্সটার বেসিক্যালি সপ্তাহে আমার 2টা ক্লাস থাকবে, তোমরা নিশ্চয়ই রুটিন অলরেডি দেখছো, এবং হচ্ছে যে সুলতান ফারুক স্যার তোমাদের একটা ক্লাস নেবেন এবং আমার পার্টটাতে আমি পড়াবো হচ্ছে সাবসারফেস ইনভেস্টিগেশন, seismic and lateral earth pressure and bearing capacity of shallow and deep foundation এই পার্টটা, এবং স্যার হচ্ছে তোমাদের সেটেলমেন্ট এবং স্লোপ স্টেবিলিটি এই পার্টটা কভার করবেন। সো মোস্টলি আমরা যদি আমাদের মেইন কন্টেন্টে আজকে আমরা স্টার্ট করব। সো আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে সাবসারফেস ইনভেস্টিগেশন দিয়ে। So before that, I should start recording this class. তোমরা কি শেয়ার্ড স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। সো আমাদের যে প্রাইমারি যে টপিক যেটা দিয়ে আমরা শুরু করব, আমাদের প্রথম টপিকটা হচ্ছে সাবসারফেস ইনভেস্টিগেশন। সো আমরা দেখি যে এখানে স্লাইডে কি লেখা আছে, তারপর হচ্ছে আমরা এটা ডিটেইল এক্সপ্লেনেশনে যাব। তো প্রথম স্লাইডটা বলছে নেসেসিটি অফ সাবসারফেস ইনভেস্টিগেশন সম্বন্ধে। এখানে বলা হচ্ছে যে জিওলজিক্যাল ফোর্সেস অ্যান্ড প্রসেসেস অফেন রেজাল্ট ইন ইনহোমোজেনিয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস ফরমেশন দ্যাট সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স the stability and cost of civil engineering works. আমরা যদি এই ছবিটার দিকে একটু কেয়ারফুলি দেখি, আমার কার্সার লোকেশনটা সবাই যদি একটু খেয়াল করো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। সো এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখো যে এখানে দেখো যে এখানে একটা লেক আছে। হ্যাঁ, একটা লেকের একটা ক্রস সেকশন আমরা দেখাচ্ছি এখানে। যে একটা লেককে যদি আমরা মাঝখান থেকে কেটে ফেলি, তারপর যদি পাশ থেকে তাকে দেখি তাহলে কিরকম সেকশন দেখা যাবে। আই হোপ যে মানে ক্রস সেকশন সম্বন্ধে তোমাদের একটা ভালো আইডিয়া থাকার কথা অলরেডি। তো এখানে দেখো এই যে পানির লেভেলটা এখানে দেওয়া আছে, লেক লেভেল, ঠিক আছে। এবং এরপরে দেখো আমরা জানি কি পানির নিচে কি থাকে, সয়েল থাকে, তাই তো। এবং এটা হচ্ছে কি
আমাদের যে লেকের দুইটা ব্যাংক মানে দুই পার, এটা হচ্ছে ইস্ট ব্যাংক, এটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক। এবং এখানে দেখো যে নিচের যে পানির নিচে যে সয়েল লেয়ার গুলো, যে এখানে দেখো এখানে কিন্তু স্যান্ড এন্ড গ্রেভেল আছে, এখানে হচ্ছে আবার কি আবার ডিফারেন্ট টাইপের একটা সয়েল, ফ্লুভিয়াল স্যান্ড এন্ড গ্রেভেল। তারপর হচ্ছে এখানে আবার দেখো ডিফারেন্ট কাইন্ড অফ সয়েল, ইস্ট ব্যাংক ক্লে, এটা হচ্ছে ক্লে লেয়ার। আমরা আই হোপ যে তোমরা অলরেডি 3-1 পড়ে আসছো যে স্যান্ড কি, গ্রেভেল কি, ক্লে কি, এন্ড রক। সো এখানে খেয়াল করো যে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন টাইপের সয়েল এই লেকটার নিচে কি লোকেটেড। সো এখন যদি এই লেকের উপরে যদি আমরা কোনো একটা কনস্ট্রাকশন করতে চাই, ফর এক্সাম্পল ধরো লেকের এ এন্ড এবং এ এন্ড এই দুইটার মাঝখানে আমরা কি করবো, একটা ব্রিজ কনস্ট্রাকশন করব। তো ব্রিজ কনস্ট্রাকশন করতে হলে ব্রিজের নিচে কি দিতে হবে, সাপোর্ট দিতে হবে। ধরো এটা হচ্ছে ব্রিজের একটা পার্ট, তো ব্রিজটাকে কি করতে হবে, সাপোর্ট দিতে হবে। তো সাপোর্টটা কি দিয়ে দিব আমরা, ধরো একটা পাইল দিয়ে দিচ্ছি। তাহলে পাইলটা কোন সয়েল লেয়ারে যাচ্ছে এবং সেই সয়েল লেয়ারের তোমার ক্যাপাসিটি কত, দ্যাটস মিনস হচ্ছে যে এখানে যদি একটা ব্রিজ স্ট্রাকচার থাকে, ব্রিজ থেকে ডেফিনেটলি লোড নিচের দিকে যাবে। সো সেই লোডটা নেওয়ার মতো ক্যাপাসিটি এই সয়েল লেয়ারটা থাকতে হবে। যদি এখান থেকে যে লোড আসতেছে তার চাইতে যদি সয়েল লেয়ারটা যদি উইকার হয় অথবা তার চাইতে যদি লেস স্ট্রেংথের হয়, তাহলে কি করতে পারবে না, এই সয়েল লেয়ারটা এই ব্রিজের লোডটাকে নিতে পারবে না। তখন কি হবে, আলটিমেটলি এই পাইলটা হয়তো বা কি করে যাবে, সেটেল করে যাবে এবং ব্রিজ কি হবে, এখানে ক্ষতিগ্রস্ত হবে। সো কোনো একটা কনস্ট্রাকশন যদি আমরা এখানে করতে চাই, আমাদেরকে কি করতে হবে, ডেফিনেটলি সয়েলের নিচে মানে সারফেসের নিচে যে কন্ডিশনটা, সয়েলের কি কন্ডিশন সেটা আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। যেমন দেখো এই যে তোমার হচ্ছে যে ইস্ট ব্যাংকে কিন্তু ব্রিজের নিচে ডিফারেন্ট কাইন্ড অফ সয়েল ক্লে। আবার এই ব্যাংকে দেখো এখানে কিন্তু হচ্ছে কি উপরের লেয়ারে স্যান্ড গ্রেভেল, নিচের লেয়ারে আবার কি আবার ডিফারেন্ট টাইপের আরেকটা সয়েল। সো আমরা যদি সয়েল টাইপ সম্বন্ধে না জানি, ওই সয়েলের প্রপার্টি নিচে কিরকম প্রপার্টি আছে সেটা যদি না জানি, আমরা কি করতে পারবো না, স্ট্রাকচারটাকে ডিজাইন করতে পারবো না। কারণ আমাদের মূল উদ্দেশ্যই কি থাকে, যে একটা স্ট্রাকচার যখন আমরা কনস্ট্রাক্ট করব, তার লোডটা যাতে সেফলি নিচের সয়েলে ট্রান্সফার করে দেওয়া যায়, সেটাই থাকে কি আমাদের মূল উদ্দেশ্য। এখন হচ্ছে বিভিন্ন ধরনের জিওলজিক্যাল ফরমেশনের কারণে, জিওলজিক্যাল প্রসেসের কারণে কি হয় যে সয়েল লেয়ারের ফরমেশন এক এক জায়গায় এক এক রকম হয়। সেই জন্যই আমাদেরকে কি করতে হবে, কোনো একটা কনস্ট্রাকশন, আমি বলতেছি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, আমাদেরকে কি করতে হবে, যে কোনো কনস্ট্রাকশনের আগেই নিচের সয়েলটার কি অবস্থা সেটা সম্বন্ধে একটা পরিষ্কার আইডিয়া আমাদেরকে থাকতে হবে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে যে নিচের সয়েলটা কেমন আছে, এবং সেটাকেই বলা হচ্ছে কি সাবসারফেস ইনভেস্টিগেশন। এটা হচ্ছে তোমার সয়েল সারফেস, সাবসারফেস মানে হচ্ছে সারফেসের নিচে, হ্যাঁ, সাবসারফেস ইনভেস্টিগেশন। এবং এই প্রথম যে কথাটা বলা হচ্ছে যে জিওলজিক্যাল ফোর্সেস এন্ড প্রসেসেস অফেন রেজাল্টস ইন ইনহোমোজেনিয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস ফরমেশন। এই যে নিচেরটা খেয়াল করো, নিচের যে ফরমেশনটা সয়েলের ফরমেশনটা এক এক জায়গায় এক এক রকম, হোমোজেনিয়াস না, ইনহোমোজেনিয়াস এবং কি ডিসকন্টিনিউয়াস। দেখো যে এই লেয়ারটা যদি আমি চিন্তা করি, এই লেয়ারটা কিন্তু কি একেবারে কন্টিনিউয়াস না, এই জায়গায় এসে শেষ হয়ে গেছে, নতুন একটা লেয়ার শুরু হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফরমেশন। তো এই ফরমেশনগুলোর কারণে কি হয়, যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যেমন এই ব্রিজের কি হবে, স্টেবিলিটি এবং কস্ট দুইটাই কি হবে, সেই ফরমেশনটা সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করবে। কারণ কি, এখানকার সয়েলটার জন্য আমাকে ডিজাইন করতে হবে একরকম ভাবে, এখানকার সয়েলের জন্য আমাকে কি করতে হবে, পাইলটা ডিজাইন করতে হবে অন্যভাবে। তো তার মানে কি হচ্ছে, তোমার পুরো প্রসেসটা, কনস্ট্রাকশন প্রসেসটার মধ্যেই এটা একটা সিগনিফিকেন্ট ভূমিকা রাখতেছে। তো সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। তো তারপরে নিচে কি বলা আছে, দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টিগেশন নিডেড টু ক্যারেক্টারাইজ এ সাইট ইকোনমিক্যালি, the type, method of construction, and natural geological hazards such as earthquake, volcanic activity, and groundwater conditions are important geological factors that must be considered in the practice of geotechnical engineering. সো একটা সাইটকে ক্যারেক্টারাইজ করা, ধরো এটা একটা সাইট, ক্যারেক্টারাইজ মানে কি, এটার সাইটের যে নিচে যে সয়েল কন্ডিশনগুলো আছে সেটা সম্বন্ধে কি আমার পরিষ্কার ধারণা থাকা, কোন জায়গায় কি আছে, কোনটার প্রপার্টি কেমন, সেটা যদি আমি জানি তাহলে আমি বলতে পারবো কি যে ওকে ঠিক আছে, এই সাইটটার এই জোনটার ক্যারেক্টার এইরকম, ক্যারেক্টারাইজ করা মানে তার প্রপার্টিগুলো বের করা। তারপর হচ্ছে সেটার প্রপার্টি যদি জানা থাকে তাহলে আমি এখানে কি টাইপের কনস্ট্রাকশন করতে পারবো, কোন মেথডে করবো সেটা আমার জন্য ডিসাইড করা ইজি হবে। এবং হচ্ছে কোনো ধরনের ন্যাচারাল হ্যাজার্ড যদি হয়, আর্থকোয়েক যদি হয়, এখানে যদি ভলকানিক অ্যাক্টিভিটি থাকে, অথবা যদি পানির লেয়ারটা উপরে নিচে কোথায় আছে, হ্যাঁ, সেই ইম্পর্টেন্ট জিওলজিক্যাল ফ্যাক্টরগুলো আমাকে কি করতে হবে, জানতে হবে। এবং সাবসারফেস ইনভেস্টিগেশন আমাকে কি দিবে, এই ইনফরমেশনগুলো দিবে, সো দ্যাট আমি কি করতে পারবো, প্রপারলি সেফ ওয়েতে আমার কনস্ট্রাকশন প্রজেক্টটাকে ক্যারি আউট করতে পারবো।
এখন খেয়াল করো, এখন আমরা পড়ব হচ্ছে যে একটা সয়েল ইনভেস্টিগেশন প্রজেক্ট অথবা একটা সয়েল ইনভেস্টিগেশনের কাজ যখন আমরা করব, সেটার পারপাসটা কি, মানে মূল উদ্দেশ্যটা কি আমাদের জন্য, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। তো সেটা বলছে যে দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং দ্য লেয়ার্স অফ ডিপোজিট that underline a proposed structure and their physical characteristics is generally known as subsurface exploration. তার মানে হচ্ছে যে ধরো একটা প্রপোজ স্ট্রাকচার, আমরা একটা ব্রিজ করতে চাই, সেই ব্রিজের নিচে যে সয়েল লেয়ারগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ডিটারমাইন করা, এই দুইটা কাজের যে প্রসেস সেটাকে আমরা কি বলবো, সাবসারফেস এক্সপ্লোরেশন। এটাকে যদি আমি আরো সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, যে ধরো আমরা যখন অসুস্থ হয়ে যাই আমরা কি করি, আমরা ডাক্তারের কাছে যাই, তারপর ডাক্তার কি করে, বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে, বিভিন্ন টেস্ট ক্যারি আউট করে বেসড অন কি আওয়ার সিমটমস। সে ব্লাড টেস্ট করে, তারপরে কি করে, এক্স রে করে, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে। ঠিক আছে, সিমিলারলি হচ্ছে যে আমরা একটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে একই কাজ করব। ঠিক আছে, টু সেফলি ক্যারি আউট দ্য কনস্ট্রাকশন আমরা কি করবো, এই যে মাটির নিচ থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করব থ্রু কি দিস সয়েল ইনভেস্টিগেশন প্রসেস। এখন হচ্ছে দেখো যে মেজর পারপাসগুলো কি কি। টু ইভালুয়েট দ্য জেনারেল সুইটেবিলিটি অফ দ্য সাইট ফর দ্য প্রপোজড প্রজেক্ট। আমাদের প্রপোজ প্রজেক্ট দেওয়া হলো, আমাদেরকে কি করতে হবে, একটা ব্রিজ কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমি কি করবো, সাইটটাকে ইনভেস্টিগেট করে নিচে সয়েল কন্ডিশন ডিটারমাইন করে তার ফিজিক্যাল প্রপার্টিগুলো কি করে ডিটারমাইন করে আমি কি করব, প্রথমে জাজ করব যে ঠিক আছে এই সাইটের জন্য এই প্রজেক্টটা কি সুইটেবল কিনা। সেটা হচ্ছে আমার একটা মূল উদ্দেশ্য এই সাবসারফেস ইনভেস্টিগেশন করার। নাম্বার 2, টু এনেবল অ্যান অ্যাডিকুয়েট অ্যান্ড ইকোনমিক ডিজাইন টু বি মেড। এই ইনফরমেশনগুলো আমার কেন দরকার, আমার কি দরকার, একটা প্রপার অ্যাডিকুয়েট মানে কি, মানে হচ্ছে সাফিসিয়েন্ট, মানে সাফিসিয়েন্টলি স্ট্রং এবং কি ইকোনমিক, এমন মানে আমি খুব ভালো একটা ডিজাইন করলাম স্ট্রাকচারের জন্য, বাট সেটা কি এক্সেসিভলি এক্সপেন্সিভ, সেক্ষেত্রেও কিন্তু কি হবে না, প্রজেক্টটা ফিজিবল হবে না। তার মানে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সেফটি, যে স্ট্রাকচারের লোডটা সাফিসিয়েন্টলি সয়েলে সে ট্রান্সফার করতে পারছে কিনা, এবং হচ্ছে এটা আবার একই সাথে কি হতে হবে, ইকোনমিক্যালও হতে হবে। ঠিক আছে, সো এই ডিসিশনটা মেক করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই সাবসারফেস ইনভেস্টিগেশনটা প্রপারলি করতে হবে। নাম্বার 3, to identify and make provision for the difficulties that may arise during construction due to ground and other local conditions. তো এটার মানে হচ্ছে যে ধরো যে আমাদের সিটি এরিয়াগুলোতে আগে এটা বেশিরভাগ জায়গাটাই কি ছিল, মার্শি ল্যান্ড ছিল। তো সেখানে কি করা হচ্ছে, স্যান্ড ফিলিং করে মাটি ভরাট করে আমরা কি করছি, কনস্ট্রাকশন করছি। তো স্যান্ড ফিলিং করলে কি দেখা যায় যে যেহেতু পানির মধ্যে মানে মাটি ভরাট করে কাজগুলো করা হয়, যদি বড় কোনো ধরনের আর্থকোয়েক হয়, আমরা 3-1 আমাদের লাস্ট সেমিস্টারে আমরা পড়েছিলাম যে লিকুইফ্যাকশন নামের একটা, আমাদের আই হোপ তোমাদের মনে থাকার কথা, লিকুইফ্যাকশন নামে একটা অকারেন্স হয়, এবং সেক্ষেত্রে যদি লিকুইফ্যাকশনটা যদি হয় সেক্ষেত্রে স্ট্রাকচার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি যদি আগেই, যদি কনস্ট্রাকশন করার আগে যদি ওই জায়গায় সয়েল প্রপার্টিটা ভালো করে জানি যে না এই জায়গায় নিচে কি আছে, ওয়াটার আছে এবং কি স্যান্ড আছে, এবং এই এলাকাটাতে কি আর্থকোয়েক হওয়ার, বড় আর্থকোয়েক হওয়ার বেশ ভালো একটা সম্ভাবনা আছে, এই ইনফরমেশনগুলো যদি আমি জানি, তাহলে কিন্তু আমার মাথায় আগে থেকেই কি থাকবে, যে এখানে কিন্তু আর্থকোয়েক হতে পারে অথবা লিকুইফ্যাকশন হতে পারে। তাহলে আমি কি করবো, আগে থেকে লিকুইফ্যাকশন যদি হয়ও, তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্য, ড্যামেজটা প্রিভেন্ট করার জন্য আমাকে কি করতে পারবো, আমি আগে থেকে ব্যবস্থা নিতে পারবো। অথবা কি করতে পারবো, আমি আগে থেকেই জাজমেন্ট দিতে পারবো যে না এই জায়গায় এই স্ট্রাকচারটা করা ঠিক হবে না, অথবা এইভাবে করা ঠিক হবে না। আমি আগে থেকে প্রি আইডেন্টিফাই করতে পারবো এবং সেটার জন্য আগে থেকে ব্যবস্থা নিতে পারবো, যাতে আর্থকুয়েক জনিত কোনো সমস্যার কারণে, আর্থকুয়েক জনিত কারণে যাতে কোনো সমস্যা পরবর্তীতে তৈরি না হয়। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, তো তুমি যদি তোমার কাছে যদি সবগুলো ইনফরমেশন জানা থাকে, দেন ইউ ক্যান মেক এ বেটার ডিসিশন। সো এগুলাই হচ্ছে মোরলেস আমাদের কি সাবসারফেস ইনভেস্টিগেশন প্রোগ্রামের মেজর অবজেক্টিভ। আমরা যদি সামনের দিকে আগাই, একটা
সয়েল ইনভেস্টিগেশন প্রোগ্রামে আমাদেরকে অ্যাকচুয়ালি কি কি কাজ করতে হয়, স্পেসিফিক্যালি মেজর কি কি কাজ আমাদেরকে ক্যারি আউট করতে হয় টু কমপ্লিট দ্য প্রোগ্রাম অথবা টু কমপ্লিট দ্য প্রসেস। যে একটা সয়েল ইনভেস্টিগেশন প্রোগ্রামে কি কি কাজ আমাদেরকে করতে হবে। নাম্বার 1, সিলেক্টিং দ্য ফাউন্ডেশন টাইপ অ্যান্ড ডেপথ। আমরা সাবসারফেস ইনভেস্টিগেশন করব, কিপিং ইন মাইন্ড দ্যাট আমাকে কি করতে হবে, কি টাইপের ফাউন্ডেশন আমি দিব, এটা কি শ্যালো ফাউন্ডেশন হবে না ডিপ ফাউন্ডেশন হবে, হ্যাঁ, এবং সেটা ডেপথ কত ডেপথে সেটা আমি কনস্ট্রাক্ট করব, সেই জিনিসটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে একটা ইনভেস্টিগেশনের, সয়েল ইনভেস্টিগেশনের এটা একটা মেজর পার্ট। নাম্বার 2, এস্টিমেটিং লোড বিয়ারিং ক্যাপাসিটি অফ কি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা যখন সিলেক্ট হয়ে গেল, ডেপথ আমরা সিলেক্ট করে ফেললাম, সাথে সাথে আমাদেরকে কি করতে হবে যে ওই ফাউন্ডেশনটা কনস্ট্রাকশন হওয়ার পরে ফাউন্ডেশনটা কি পরিমাণ লোড সে ক্যারি করতে পারবে অথবা কি পরিমাণ উপরের স্ট্রাকচারের লোডকে সে কি করতে পারবে, সাপোর্ট দিতে পারবে, সেটাও হচ্ছে কি সয়েল ইনভেস্টিগেশনের একটা পার্ট। নাম্বার 3, এস্টিমেটিং প্রবাবল সেটেলমেন্ট অফ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটা কনস্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমরা জানি কি সয়েল উইথ টাইম কি করে, সেটেল করে। স্যান্ডি সয়েল কি ইমিডিয়েটলি সেটেল করে, প্লাস হচ্ছে কি ক্লে সয়েল কি উইথ টাইম স্লোলি সেটেল করে। হ্যাঁ, আমরা আমাদের প্রাইমারি সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট সেগুলো পড়েছিলাম আগের সেমিস্টারে। সো কি পরিমাণ সেটেলমেন্ট আসলে হতে পারে ওই সয়েলটাতে, সেটাও আমাকে কি করতে হবে, আগে থেকে সয়েল প্রপার্টির উপর বেস করে এস্টিমেট করতে হবে। নাম্বার 4, পটেনশিয়াল ফাউন্ডেশন প্রবলেমস। ফাউন্ডেশনটার কি কি সমস্যা হতে পারে ইন ফিউচারে ওই সয়েল প্রপার্টির উপর বেস করে, সেটাও আমাকে কি করতে হবে, আগে থেকে প্রেডিক্ট করতে হবে। যেমন এই যে একটা সমস্যার কথা একটু আগে সেম এক্সাম্পল, সেটাই আবার বলি যে লিকুইফেকশন হলে তো কি হয়ে যেতে পারে, ফাউন্ডেশন ডিস্টেবিলাইজ হয়ে যেতে পারে, সেটাও আমাকে কি করতে হবে, আগে থেকে আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 5 হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ওয়াটার টেবল। আমি নিচে সয়েল প্রপার্টি থেকে কি বের করব, যে নিচে ওয়াটারটা কোথায়, ওয়াটার টেবিলটা কোথায় আছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে লাস্ট ওয়ান, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট সয়েল স্টেবিলাইজেশন মেথড। তার মানে হচ্ছে আমি যদি দেখি যে আমাকে একটা বড় স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে হবে, ধরো একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে হবে, নিচের সয়েলটাকে সাফিসিয়েন্টলি স্ট্রং না ওই বিল্ডিং এর লোডটাকে নেওয়ার জন্য, কিন্তু আমাকে ওই জায়গাতেই করতে হবে, মানে আমি স্ট্রাকচার সরাতে পারবো না অথবা ওই 10তলা বিল্ডিংটা ওই জায়গাতেই করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, নিচের সয়েলটাকে কি করতে হবে, স্ট্রং করতে হবে, যেহেতু এটা উইক। তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সয়েলটাকে বিভিন্ন মেথড আছে, মেথডের মাধ্যমে এটার স্ট্রেংথ বাড়াতে হবে। তো সেটার জন্য আমাকে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড মেথড আছে, সয়েল স্টেবিলাইজেশন মেথড, আমাকে সেগুলো কি করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। আমি যখন নিচের সয়েলের প্রপার্টিটা জানবো, সেটা কতটুকু উইক, সেটাকে কতটুকু স্ট্রং করতে হবে, হ্যাঁ, তো সেটা যখন আমি জেনে ফেলবো, তখন আমার জন্য কি মেথড চুজ করাটা ইজি, যে ঠিক আছে এখন এই মেথডে গেলে আমার জন্য সয়েলটাকে স্টেবিলাইজ করা পসিবল। সো আমি যখন প্রপার্টিগুলো জানবো, আমি এই কাজটাও করতে পারবো। সো এই স্টেবিলাইজেশন মেথডটা চুজ করা হচ্ছে কি সয়েল ইনভেস্টিগেশন প্রোগ্রামের একটা কি স্পেসিফিক টাস্ক। তারপরে আসো, এখন ধরো আমাদেরকে বলা হচ্ছে যে ওকে ফাইন, আমরা এখন একটা কি করব, একটা সয়েল ইনভেস্টিগেশন প্রোগ্রাম করব, ঠিক আছে। তো আমাদের মানে কাজটা কিভাবে শুরু হবে, একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আমরা ধরো কনসিডার করি। ধরো আমাদেরকে যে কোনো একটা প্রজেক্ট দেওয়া হলো, যে ঠিক আছে এখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে, তো তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে তাহলে সয়েল টেস্ট করতে হবে। তো তাহলে সয়েল টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে, নাম্বার 1, ফেজ 1 আমাকে কি করতে হবে, মেইনলি ডেস্ক স্টাডি, দ্যাটস মিনস অফিস ওয়ার্ক। আমি অফিসে বসে কি করব, কালেকশন অফ অ্যাভেলেবল ইনফরমেশন সাচ এজ সাইট প্ল্যান, টাইপ, সাইজ, প্রিভিয়াস জিওটেকনিক্যাল রিপোর্টস ইফ এনি, টপোগ্রাফিক অ্যান্ড এরিয়াল ইমেজ। তার মানে হচ্ছে প্রথমে আমাকে ডেস্কে বসে আমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে সাইটের প্ল্যানটা নিতে হবে, যে সাইটটা দেখতে কেমন, হ্যাঁ, সাইটের কি কি আছে। আই হোপ তোমরা বিভিন্ন প্ল্যান দেখেছো, তাই না? সাইটের প্ল্যানটা আমাকে নিতে হবে। তারপর হচ্ছে আমি দেখবো কি সাইটটা কেমন, টাইপ এবং সাইজটা, প্লটটা কত বড়, এটা কি টাইপের প্লট, ঠিক আছে, সেটা আমাকে কি করতে হবে, এই ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে আমাকে কালেক্ট করতে হবে যে প্রিভিয়াস জিওটেকনিক্যাল রিপোর্টস, যে ওই সাইটে অন্য কোনো সয়েল টেস্ট এর আগে পারফর্ম করা হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে আমরা সেই রিপোর্টটাও কি করব, কালেক্ট করব। টপোগ্রাফিক, সেটা হচ্ছে কি সাইটটা কি হিলি সাইড কিনা অথবা কি ফ্ল্যাটল্যান্ড কিনা, সেই জিনিসটা আমাকে কি করতে হবে, ডেস্কে বসে সেই জিনিসটাকে কোয়ান্টিফাই দেখতে হবে, জিনিসটা কেমন। এবং হচ্ছে এরিয়াল ইমেজ, আমি ধরো যে গুগল ম্যাপে যে হয়তো এরিয়াল ইমেজটা দেখে নিলাম, ঠিক আছে। তো এই কাজগুলো আমি কি করতে পারবো, ডেস্কে বসে এই প্রাইমারি ইনফরমেশনগুলো আমি কি করব, কালেক্ট করব।
তারপর হচ্ছে নাম্বার 2, আমাকে কি করতে হবে, এই ইনফরমেশনগুলো কালেক্ট করার পরে আমি কোথায় যাব, সাইট ভিজিটে যাব ফর কি রিকগনাইসেন্স। হ্যাঁ, একটা প্রাইমারি ইনভেস্টিগেশনের জন্য আমি সাইট ভিজিটে যাব। তো সেখানে যে আমাকে কি করতে হবে, ফটোগ্রাফস অফ দ্য সাইট অ্যান্ড ইটস নেইবারহুড ক্যান বি টেকেন। আমি কি করব, সাইটটার ছবি তুলবো এবং এটার আশেপাশের যে এরিয়াটা আছে সেটারও কি করব, আমি ছবি তুলবো। এটা ফর কি, আমার ফিউচার রেফারেন্সের জন্য। ধরো ফর এক্সাম্পল, আমি আজকে একটা সাইটে গেলাম, আমি হয়তো কাজটা হয়তো 1 মাস পরে করব। তো 1 মাস পরে যখন আমি এই কাজটাতে আবার হাত দিব, তখন হয়তো দেখা যাবে কি আমি পুরো জিনিসটাই কি হয়ে গেছে, আমি ভুলে গেছি, অথবা স্পেসিফিক সব ইনফরমেশন গুলো আমার মাথায় আসছে না, অথবা রেকর্ডেড নাই। তখন তুমি কি করতে পারবে, ছবিগুলো দেখে আবার সেই ইনফরমেশন গুলো তুমি গ্যাদার করতে পারবা অথবা রিকল করতে পারবা। ফটোগ্রাফস ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। নাম্বার 2, অ্যাক্সেস টু দ্য সাইট ফর ওয়ার্কার্স অ্যান্ড ইকুইপমেন্টস। এখন হচ্ছে ওইখানে যদি আমার কোনো কাজ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওইখানে তো আমাকে ওয়ার্কার নিয়ে যেতে হবে এবং ইকুইপমেন্ট নিয়ে যেতে হবে। ধরো আমি যদি সাবসয়েল ইনভেস্টিগেশন প্রোগ্রামই করতে চাই, আমি যদি সাবসয়েল এক্সপ্লোরেশন করতে চাই, আমাকে কি করতে হবে, ওইখানে কিছু মেশিন নিয়ে যেতে হবে। আমরা পরে সেগুলো দেবো কি কি ধরনের প্রসেস আছে। তো সেটা নিয়ে যাওয়া যাবে কিনা সেটাও আমাকে জাজ করতে হবে। যেমন ধরো আমরা যদি চিন্তা করি যে আমরা হয়তো বা ইয়েতে একটা কাজ করব, মাতার বাড়িতে একটা কাজ করব। হ্যাঁ, মাতার বাড়িতে কোনো একটা সমুদ্রের মাঝখানে হয়তো বা আমাকে কি করতে হবে, ওইখানে সয়েল টেস্ট করতে হবে। তো আমাকে তো আগে চিন্তা করতে হবে যে আমি ওয়ার্কার এবং ইকুইপমেন্ট ওইখানে কিভাবে নিয়ে যাব, সেটা নিয়ে যাওয়া যাবে কিনা। ঠিক আছে, সেটাও আমাকে কি করতে হবে, আগে থেকে জাজ করতে হবে। তাই এটা হচ্ছে কি একটা রিকগনাইসেন্সের পার্ট, এবং হচ্ছে কিভাবে নিয়ে যাব সেটা ফিজিবল কিনা, সেখানে কস্টিং কিরকম সেটাও আমাকে চিন্তা করতে হবে। তারপর আসলে নাম্বার 3, স্কেচেস অফ অল ফেন্সেস, ইউটিলিটি পোলস, ড্রাইভওয়েজ, ওয়াকওয়েজ, ড্রেনেজ সিস্টেম অ্যান্ড সো অন। হ্যাঁ, ওইখানে কি কি ধরনের ফেন্স আছে আশেপাশে, ওই প্লটটার আশেপাশে। ইউটিলিটি পোল মানে ইলেকট্রিসিটি লাইন, ইলেকট্রিসিটি পোল, সেগুলোর লোকেশনগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে তোমার সেখানে আশেপাশে কোনো ওয়াকওয়ে আছে কিনা অথবা রাস্তা আছে কিনা, ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ কিরকম, সেগুলো সবকিছুর একটা ডিটেল স্কেচ তোমাকে কি করতে হবে, সেখানে নিতে হবে রিকগনাইসেন্সের সময়। তারপর হচ্ছে নাম্বার 4, ইউটিলিটি সার্ভিসেস সাচ এজ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি লাইন্স। তারপর তোমাকে কি করতে হবে, ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি লাইন, যেটা কি ধরো মাটির নিচে ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি লাইন আছে, ঠিক আছে, সেটার লোকেশনটাও তোমাকে কি করতে হবে, আগে থেকে আইডেন্টিফাই করতে হবে অথবা সেই ইনফরমেশনটাও কালেক্ট করতে হবে যে ঠিক আছে এইখানে লাইন আছে, যাতে সোদের তুমি যখন কাজ করতে যাবা, এক্সপ্লোরেশনে যাবা, তুমি যাতে কোনোভাবে সেটার সাথে কনফ্লিক্ট না হয়, যে ওয়াটার ইলেকট্রিসিটি লাইন যাতে তুমি তোমার সাথে তোমার কাজের সাথে যাতে ফ্রিকশন না হয়, তুমি ওয়াটার লাইন কেটে ফেললা অথবা ইলেকট্রিসিটি লাইন কেটে ফেললা, আগে থেকে ইনফরমেশনটা না থাকলে এই ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য স্টেট অফ এনি এক্সিস্টিং স্ট্রাকচার অ্যাট সাইট অন নিয়ার বাই। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে সেখানে আগে একটা স্ট্রাকচার ছিল, নিচে হয়তো ফাউন্ডেশন রয়ে গেছে। ঠিক আছে, সেই ধরনের কোনো ইনফরমেশনও যদি থাকে সেটাও তোমাকে কি করতে হবে, গ্যাদার করতে হবে অথবা সেই ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে নাম্বার 6, জিওলজিক্যাল ফিচার্স ফ্রম এনি এক্সপোজড এরিয়া সাচ এজ রোড কাট। ঠিক আছে, ধরো যে আমরা যদি কোনো হিলি এরিয়াতে কনস্ট্রাকশন করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে যে কোনো যদি রোড কাট থেকে থাকে অথবা আদার কোনো ফিচার থেকে থাকে, হ্যাঁ, যে যেমন ধরো যে আমরা ধরো পাহাড়ে যখন একটা রোড করা থাকে, রোডের পাশে কি থাকে, একটা স্লোপি সারফেস থাকে। ঠিক আছে, তো স্লোপি সারফেসে কিন্তু দেখা যায় যে মানে সয়েলের লেয়ারটা কিন্তু বোঝা যায়। তো উপরের লেয়ারটা কেমন আছে সেটা দেখেও কিন্তু তুমি কি করতে পারবা, নিচেরটা সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারবো অথবা ওই ইনফরমেশনটা তোমার পরবর্তীতে কাজে লাগতে পারে। ঠিক আছে, তো পাহাড়ি এরিয়াতে যদি এরকম কোনো রোড কাট থাকে, হ্যাঁ, তো রোড কাটের যে জিওলজিক্যাল ফিচারটা সেটাও তোমাকে কি করতে হবে, রেকর্ডে নিতে হবে যে সয়েলটা কি এক্সপোজড। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে কি করতে হবে, রিকগনাইসেন্সে আমাদেরকে এই ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে। তারপর হচ্ছে আমরা আসি যে আমাদের এরপরের ফেজের কাজগুলো কি। আমরা প্রথম দুটো ফেজ দেখলাম, একটা হচ্ছে কি ডেস্ক স্টাডি, নাম্বার 2 হচ্ছে রিকগনাইসেন্স, সাইট ভিজিট, নাম্বার 3 ডিটেল সয়েলস এক্সপ্লোরেশন। এরপরে আমরা কি করবো, আমরা সয়েল টেস্ট করবো, একদম ডিটেল এক্সপ্লোরেশনে যাব। হ্যাঁ, এটার টার্গেটগুলো কি কি, টু ডিটারমাইন জিওলজিক্যাল স্ট্রাকচার, মানে হচ্ছে কি নিচের সয়েলের লেয়ারগুলো কিরকম, স্ট্রাকচারটা কিরকম, হুইচ শুড include the thickness, sequence and extent of the strata। তার মানে এটা যদি আমি আরেকটু পরিষ্কার করে তোমাদেরকে বোঝাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি
প্রথম স্লাইডটাতে আবার ব্যাক করি, যে তার মানে কি একটা লেয়ারের ডেপথ কত, তার ল্যাটারাল এক্সটেন্ট কত, মানে ল্যাটারালি সে কোথা থেকে কোন পর্যন্ত অবস্থিত, এবং হচ্ছে যে ডেপথ, ল্যাটারাল এক্সটেন্ট এবং কি তার সিকোয়েন্স, কোনটার নিচে কোন লেয়ারটা আছে, সেই জিনিসগুলো ডিটারমাইন করা হচ্ছে আমাদের এই ফেজ 3 টার্গেট। তারপর হচ্ছে তো ডিটারমাইন দ্য গ্রাউন্ড ওয়াটার কন্ডিশনস, যে নিচে গ্রাউন্ড ওয়াটার কোথায় আছে সেইটা ডিটারমাইন করা। তারপর হচ্ছে টু অবটেইন ডিস্টার্ব অ্যান্ড আনডিস্টার্ব স্যাম্পল ফর ল্যাবরেটরি টেস্ট। তারপর আমরা কি করব, বিভিন্ন এই যে সয়েলের নিচে থেকে আমরা কি করব, স্যাম্পল কালেক্ট করব, ঠিক আছে, এবং সেটা আমরা কি করব, ল্যাবরেটরিতে এনে টেস্ট করব। তোমরা 3 তোমাদের ল্যাবরেটরি কোর্সটা অর্ধেক হয়েছিল, বাকি অর্ধেক হয়নি। তো তোমরা দেখেছো যে বিভিন্ন ধরনের টেস্ট আমরা পারফর্ম করি উইথ সয়েল স্যাম্পল। সো সেই ল্যাবরেটরি টেস্টগুলো কন্ডাক্ট করার জন্য আমরা কি করব, ওই সাইট থেকে স্যাম্পল কালেক্ট করবো। স্যাম্পল ডিস্টার্বড হতে পারে, আনডিস্টার্বড হতে পারে। ডিস্টার্ব বলতে বোঝাচ্ছে কি, আমরা যখন মাটির নিচে যখন এক্সপ্লোর করে মাটির নিচ থেকে স্যাম্পলটা যখন তুলে আনবো, এটা সবসময় এক্স্যাক্টলি মাটির নিচে যে অবস্থায় আছে ওই অবস্থায় তুলে আনা সম্ভব হয় না, ঠিক আছে। তো তখন সয়েলটাকে কি বলি আমরা, ডিস্টার্ব সয়েল, যে ঠিক আছে এটা তুলে আনতে যে এটা কি হয়ে গেছে, অরিজিনাল কন্ডিশন থেকে একটু ডিস্টর্ট হয়ে গেছে অথবা চেঞ্জ হয়ে গেছে। এবং কোনো মেথডে যদি কি করা যায়, একেবারে অরিজিনালি যে স্টেটে আছে সেটা যদি তুলে আনা যায়, সেটাকে আমরা কি বলবো, আনডিস্টার্ব সয়েল স্যাম্পল, ঠিক আছে। তো আমরা এই সয়েল স্যাম্পলগুলো এনে কি করব, ল্যাবরেটরিতে টেস্ট করব। আর এরপরে আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে কি টু কন্ডাক্ট ইন সিচু টেস্ট। ইন সিচু টেস্ট মানে হচ্ছে সাইটে ওই টেস্টটা আমরা কন্ডাক্ট করব। বিভিন্ন ধরনের টেস্ট আছে যেটা দিয়ে সাইটে সয়েল প্রপার্টি ডিটারমাইন করা যায়, এবং সেই ধরনের টেস্টগুলো আমরা কি করব, এই ফেজে আমরা কি করব, ফিল্ডে কন্ডাক্ট করব। তারপর হচ্ছে আসো ফেজ 4। ফেজ 4-এ আমরা কি করব, ল্যাবরেটরি টেস্টিং এন্ড অ্যানালাইসিস অফ রেজাল্ট। আমরা এই যে স্যাম্পল সাইট থেকে নিয়ে আসলাম, এনে আমরা কি করব, ল্যাবরেটরিতে এই যে ধরো টু ক্লাসিফাই দ্য সয়েল, সয়েল ক্লাসিফিকেশনের জন্য কি কি টেস্ট করতে হয় তোমরা 3 লেভেল 3 টার্ম অনেক পড়ে আসছো, সেই টেস্টগুলো আমরা কি করব, ল্যাবরেটরিতে পারফর্ম করব। হ্যাঁ, তারপর হচ্ছে টু ডিটারমাইন ইন্ডেক্স, যেমন হচ্ছে আমরা কি পড়েছি, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, বিভিন্ন ইন্ডেক্স প্রপার্টিজ এর টেস্ট আমরা পড়েছি, এবং আদার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ যেমন শিয়ার স্ট্রেংথ, হ্যাঁ বিভিন্ন টেস্ট আছে। তো সেই জিনিসগুলো আমরা কি করব, ল্যাবরেটরিতে ডিটারমাইন করব। সো এই জিনিসগুলো করার পরে আমরা কি করব, রেজাল্টটা অ্যানালাইসিস করব। ল্যাবরেটরি টেস্ট হয়ে যাওয়ার পরে রেজাল্টগুলো যখন আমাদের হাতে চলে আসবে, তখন আমরা সবগুলো রেজাল্ট কি করব, অ্যানালাইজ করে আমরা একটা সামারিতে কি করতে পারবো, আসতে পারবো। ফেজ 5-এ হচ্ছে রিপোর্ট রাইটিং। দ্য রিপোর্ট মাস্ট কন্টেইন এ ক্লিয়ার ডেসক্রিপশন অফ দ্য সয়েল এট দ্য সাইট। আমরা সাইট থেকে সয়েল নিয়ে আসছি, সয়েলটা টেস্ট করেছি, এবং হচ্ছে কি এখন সয়েলের প্রপার্টিগুলো আমরা জানি। এবং যখন রিপোর্টিং এ আমরা যাব, তখন আমরা কি করতে পারবো, সয়েলের একটা ক্লিয়ার ডেসক্রিপশন আমরা কি করতে পারবো, দিতে পারবো, যে সয়েলটা কেমন, এটা কোন ক্লাসের সয়েল, এর ইন্ডেক্স প্রপার্টিগুলো কি কি, এবং আদার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস গুলো কি কি। এবং রিপোর্টে আমাকে অবশ্যই কি বলতে হবে, মেথড অফ এক্সপ্লোরেশন, মানে কোন মেথডে আমি সয়েল স্যাম্পলটা কালেক্ট করেছি, মাটির নিচ থেকে কোন মেথডে সয়েলটা নিয়ে আসা হয়েছে, সেই মেথডটা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। সয়েল স্ট্যাটিগ্রাফি মানে হচ্ছে কোন লেয়ারটা, স্ট্যাটিগ্রাফি বলতে বোঝাচ্ছে হচ্ছে একটার নিচে তো এক একটা বিভিন্ন লেয়ার আছে, সো সেই লেয়ারগুলো সিকোয়েন্সিয়ালি তোমাকে উল্লেখ করতে হবে। এবং হচ্ছে ইন সিচু অ্যান্ড ল্যাবরেটরি টেস্ট মেথড, এই যে প্রপার্টিগুলো বের করা হয়েছে ফেজ 4-এ, কোন মেথডে সেটা বের করা হয়েছে, এবং ইন সিচু টেস্টগুলো কোন মেথডে করা হয়েছে সেটা ডিটেল ওইখানে বলতে হবে, এবং রেজাল্টগুলো কি করতে হবে, রিপোর্টে অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। এই পুরো প্রসেসটা যখন শেষ হবে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো, একটা কমপ্লিট একটা সাবসারফেস ইনভেস্টিগেশন প্রোগ্রাম সেটাকে আমরা বলা যাবে। এবং হচ্ছে ফাইনালি আমরা সেটা শেষ করবো কিসের থ্রুতে, থ্রু এ রিপোর্ট রাইটিং, ঠিক আছে। এখন আমরা আসছি যে ডিসাইডিং ফ্যাক্টরস ইন সয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রামস। একটা সয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রাম যখন আমরা করব, তখন আমাকে কিছু কিছু ফ্যাক্টর সম্বন্ধে আগে থেকেই ডিসিশন নিতে হবে যে আমি কি করতে চাই আসলে এখানে। যেমন হচ্ছে নাম্বার অ্যান্ড ডেপথ অফ বোরহোলস। বোরহোলস মানে হচ্ছে আমরা ওই যে সয়েলে যে আমরা কি করবো, সেখানে বোরিং করে আমরা নিচে যাব, নিচে থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসবো, সেটাকে বলা হচ্ছে একটা বোরহোল। যে বোরিং করে নিচে চলে যাও, সেটাকে বলা হচ্ছে বোরহোল। সো আমি একটা সাইটের জন্য, ধরো আমার একটা কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য, ধরো আমার একটা সাইট আছে, ধরো 1000 স্কোয়ার মিটার, ঠিক আছে। সেখানে হচ্ছে আমি
কতগুলো বোরিং অ্যাকচুয়ালি করব এবং কত ডেপথ পর্যন্ত বোরিং করব সেটা আমাকে কি করতে হবে, ডিসাইড করতে হবে, তাই না? আমি তো যেহেতু আনলিমিটেড ডেপথে বোরিং করতে পারবো না, এবং হচ্ছে আমি তো ধরো একটা সাইটের জন্য আমার ধরো যে আমি যদি ছোট একটা প্লটে যে যদি আমি বলি যে আমি সেখানে 20টা বোরিং করব, তাহলে সেটা তো আমার জন্য ইকোনমিক্যাল হবে না। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, আগে অপটিমাম নাম্বার অফ বোরহোল এবং তার ডেপথ কত হবে সেটা আমাকে আগে থেকে একটা কি করতে হবে, একটা ডিসিশন আমাকে নিতে হবে যে কয়টা বোরিং আমি এই সাইটটার জন্য করব এবং হচ্ছে তার ডেপথ কতটুকু। সেটার জন্য কিছু গাইডলাইন আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তারপর হচ্ছে সিলেকশন অফ বোরহোল লোকেশন অ্যান্ড টেস্ট পিট, এবং একটা পার্টিকুলার সাইটে কোন লোকেশনে আমি বোরিংটা করবো সেটাও আমাকে সিলেক্ট করতে হবে। এটা কি আমি কর্নারে করব না সাইটের মাঝখানে করব সেটা আমাকে ঠিক করতে হবে। এবং টেস্ট পিট মানে হচ্ছে ইনসিচুতে কোনো যদি টেস্ট আমি করতে চাই সেটার জন্য যদি আমাকে যদি একটা পিট খুঁড়তে হয়, তাহলে সেই টেস্ট পিটটা আমি কোথায় করব, কি প্লটের কর্নারে করব না সাইডে করব না মাঝে করব, সেগুলোর জন্য কিছু গাইডলাইন আছে, সেগুলো আমরা পরে দেখব। তারপর হচ্ছে মেথড অফ এক্সপ্লোরেশন প্রোগ্রামস, তার মানে হচ্ছে কোন মেথডে আমি হচ্ছে এক্সপ্লোরেশনটা করব, মানে হচ্ছে বোরিংটা করব। ঠিক আছে, তারপরে আমাকে ডিসিশন নিতে হবে যে মেথড অফ স্যাম্পলিং অ্যান্ড কি স্যাম্পল ডিস্টারবেন্স। আমি স্যাম্পলিং মানে স্যাম্পল তুলে নিয়ে আসার বিভিন্ন মেথড আছে, বিভিন্ন ইকুইপমেন্ট আছে, কোন মেথডে আমি স্যাম্পলিং করবো এবং প্রত্যেকটা স্যাম্পলই কি হবে, বেসিক্যালি হচ্ছে এটা তো একেবারে অরিজিনাল অবস্থায় তুলে আনা সম্ভব না, যে কতটুকু ডিস্টার্ব আসলে হয় ওই প্রসেসে স্যাম্পলিং করলে সেটা সম্বন্ধেও আমার কি করতে হবে, আগে থেকে আইডিয়া থাকতে হবে। তারপর আসো যে ডিটারমাইনিং দ্য নিড ফর ইনসিচু টেস্ট। ঠিক আছে, যে ইনসিচু মানে ফিল্ডে আমার কোনো টেস্ট করতে হবে কিনা সেটা আমাকে আগে থেকে ডিসাইড করতে হবে অথবা জানতে হবে যে ওইখানে আসলে অ্যাকচুয়ালি ওই প্রজেক্টের জন্য, ওই কনস্ট্রাকশনের জন্য, ওই টাইপের প্লটে অ্যাকচুয়ালি ইনসিচু টেস্ট করার কোনো প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস ফর গ্রাউন্ড ওয়াটার অবজারভেশন, যে নিচের সয়েল লেয়ারে গ্রাউন্ড ওয়াটারটা কোথায় অবস্থিত, ঠিক আছে, সেটা আমি কিভাবে মানে অবজার্ভ করবো অথবা কিভাবে সেটা বের করব, ঠিক আছে, সেটা আমার প্রয়োজন আছে কিনা ওই প্রজেক্টের জন্য। যে আমি একটা প্রজেক্ট করতে যাচ্ছি, যে এই প্রজেক্টের জন্য অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটারটা মেজার করা অথবা গ্রাউন্ড ওয়াটার কোথায় আছে সেটা আমার প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমি সেটা আগে থেকে রিসার্চ করবো, হ্যাঁ ওকে দরকার আছে, আমাকে এটা করতে হবে। আর যদি মনে হয় যে না এই প্রজেক্টের জন্য প্রয়োজন নাই, দেন উই ক্যান কাট ইট অফ। তারপরে হচ্ছে আমাকে লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ডিটারমাইনিং দ্য নিড ফর অ্যান এক্সটেন্ট অফ জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন, যে আমি আমার এরপরে আর কোনো জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন প্রয়োজন আছে কিনা এবং সেটা করলেও কতটুকু এক্সটেন্ড, মানে তার ল্যাটারাল এক্সটেন্টটা কতটুকু হবে, কি পর্যন্ত আমি করব, সেটাও আমাকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি একটা সাবসয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রামের ডিসাইডিং ফ্যাক্টর। আমাকে এই জিনিসগুলো কি করতে হবে, আগে থেকে ডিসাইড করে ফেলতে হবে বেসড অন কি আমার নিড। ঠিক আছে, এখন হচ্ছে আমি নেক্সট যে টপিকটা সেটাতে মুভ করার আগে আমি শুরু থেকে তোমাদের কিছু কোশ্চেন নিতে চাই, যে তোমাদের এখানে আসলে কোনো কোশ্চেন অথবা বোঝায় কোনো তোমাদের ঘাটতি আছে কিনা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। স্যার সয়েল স্ট্র্যাটিগ্রাফি যেটা আছে ওটা কি আপনার লেভেলিং এর স্কোর সহ দিতে হবে? সয়েল স্ট্র্যাটিগ্রাফি যে রিপোর্টটা আছে স্যার, ওটা কি আপনার অ্যামাউন্ট সহ দিতে হবে, মানে কোন সয়েল কত ডেপথের মধ্যে আছে এটা আপনার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে? অফকোর্স, কোন সয়েল লেয়ারের ডেপথ কতটুকু সেটা অবশ্যই রিপোর্টে উল্লেখ করতে হবে। বাকি স্যার যে আমরা লেভেলিং এ করি ওই হিসেবেই করব। এখানে লেভেলিং এর সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। আমরা কিন্তু পড়তেছি হচ্ছে মাটির নিচের এক্সপ্লোরেশন নিয়ে, তোমার লেভেলিং কিন্তু হচ্ছে মাটির উপর, এটা সার্ভিং, ডিফারেন্ট টপিক। আই থিঙ্ক তুমি সার্ভিং এর লেভেলিং এর কথা বলতেছো, তাই তো? জি স্যার। ডিফারেন্ট টপিক। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? এখানে আমরা কিন্তু কথা বলছি মাটির নিচের যে সয়েল লেয়ার সেটা নিয়ে। লেভেলিং এ কিন্তু তোমরা কি করো, ধরো উপরে মাটির উপরে একটা স্লোপি সারফেস আছে, কোন পয়েন্টের এলিভেশন কত সেটা তোমরা একটা লেভেল দিয়ে কি করো, মাপো, তাই না? যে আমার কার্সারটা যদি তুমি দেখে, তাই
তাই না? তোমার ধরো এটা হচ্ছে মাটির উপরের সারফেস, এটা একটা স্লোপি সারফেস, তুমি এখানে একটা লেভেল ফিট করে তুমি কি করলা, এই পয়েন্টের এলিভেশন কত, এই পয়েন্টের এলিভেশন কত, সেগুলো তুমি মাপতেছো, তাই না? হ্যাঁ, বাট তোমার আমরা এখানে ডিফারেন্ট টপিক নিয়ে আলাপ করতেছি। আমরা আলাপ করতেছি হচ্ছে মাটির নিচে। মাটির নিচে তো আমি লেভেল ইউজ করতে পারবো না। মাটির নিচে কোন সয়েল লেয়ারটা ডেপথ কতটুকু, হ্যাঁ, কোনটার এক্সটেন্ট কতটুকু, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে। Anyone else? স্যার সয়েলের ইনসিটু টেস্ট কি কি হইতে পারে স্যার, সেগুলো কি একটু বলবেন? তোমরা ইনস্টিটিউট টেস্ট কি কি করেছো? স্যার এগুলো কি স্যার ওই যে কোন পেনিট্রেশন মেথড, এগুলো কি স্যার ইনসিটু টেস্টের মধ্যে পড়ে? অফকোর্স ইনস্টিটিউট টেস্ট। ঠিক আছে, আমরা মানে ফার্দার যখন আরেকটু আগাবো আমরা ইনস্টিটিউট টেস্ট গুলোর ডিটেইলস দেখব। ঠিক আছে, জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন বলতে কি বোঝানো হচ্ছে স্যার? এটা কোন স্লাইডে ছিল? লাস্ট স্লাইড না? একটু রাখা লাস্ট স্লাইডে স্যার। যাচ্ছি আমি। এটা হচ্ছে ডিটারমাইনিং দ্য নিড ফর অ্যান এক্সটেন্ট অফ জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন। জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন হচ্ছে তোমার যে ওইখানকার যে জিওলজিক্যাল যে ফিচারগুলো আছে সেটার ফিজিক্যাল যে প্রপার্টিগুলো সেটা সম্বন্ধে একটা আইডিয়া নেওয়া। ঠিক আছে, এখন হচ্ছে সেগুলোর জন্য কিছু ইনডাইরেক্ট কিছু টেকনিক আছে। হ্যাঁ, যেমন আমি যদি তোমাকে আরেকটু পেছনের দিকে যাই, এটা হচ্ছে যেমন ধরো ওই যে গ্রাউন্ড পেনেট্রেশন র্যাডার, সাইসমিক সার্ভেস, ইলেকট্রিক রেজিস্টিভিটি, মাইক্রোগ্র্যাভিটি, এগুলো একটু হাইটেক মেথড বাট হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড। হ্যাঁ, যেমন ধরো যে তুমি ধরো আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো যে এটা হচ্ছে একটা সয়েল লেয়ার। ধরো এই ফিগার আপাতত কি সেটা আমার তোমার প্রয়োজন চিন্তা করার প্রয়োজন নাই। ধরো আমি যেটা বলছি তুমি সেটা চিন্তা করো। ধরো এটা একটা সয়েল, ঠিক আছে, এটা হচ্ছে সারফেস। আমি উপর থেকে কি করবো, একটা ভাইব্রেশন তৈরি করবো। ঠিক আছে, উপর থেকে ধরো একটা হ্যামার ইম্প্যাক্টের মাধ্যমে আমি একটা ভাইব্রেশন দিলাম, তারপর সেই সিগন্যালটা নিচে গেল, সেটা আবার কি করলো, আবার এখান থেকে রিফ্লেক্ট হয়ে রিটার্ন করলো। সেই সিগন্যালের প্রপার্টি দেখে আমি কি করব, নিচের যে সয়েলটা সেটা সম্বন্ধে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ধরনের ইনডাইরেক্ট মেজারমেন্ট অথবা ইনডাইরেক্ট প্রসেসকে বলা হয় হচ্ছে জিওফিজিক্যাল মেথড। ধরো তোমার ওইখানে প্লটটা অনেক বড় এবং হচ্ছে ওইখানকার প্লটটার নেচার এরকম যেখানে হচ্ছে আমাদের যে অর্ডিনারি যে আমরা যে টেকনিকগুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, বাট ওইখানকার সয়েল সম্বন্ধে আমার কি করতে হবে, জানতে হবে। তখন হচ্ছে আমরা কি করবো, এই ধরনের ইনডাইরেক্ট মেথড আমরা ওইখানে অ্যাপ্লাই করব। তো আমার হচ্ছে আমরা যেটা পড়তেছিলাম, যদি আবার ব্যাক করি, এই যে সয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রামে আমাকে কি করতে হবে, এটাও ডিসাইড করে ফেলতে হবে যে ওই সাইটে মানে জিওফিজিক্যাল এক্সপ্লোরেশন করার কোনো নিড আছে কিনা, এবং নিড যদি থেকে থাকে তাহলে তার কি হবে, মানে এক্সটেন্ট আর ব্যাপ্তিটা কতটুকু হবে। ঠিক আছে, সেটাও আমাকে কি করতে হবে, তখন ডিসাইড করতে হবে বেসড অন কি আওয়ার নিড অথবা প্রজেক্ট নিড। ঠিক আছে, এটা বোঝা গেছে? ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দেখবো এখন নাম্বার অফ বোরিং। আমাদের একটা ডিসাইডিং ফ্যাক্টর কি ছিল, যে নাম্বার এবং ডেপথ অফ বোরিং, মানে ওই যে বোরহোল যেটা আমরা ওইখানে ড্রিল করব সেটার নাম্বার এবং ডেপথ কতটুকু হবে, সেটার জন্য আসলে গাইডলাইন গুলা কি। আমি বলেছিলাম যে আমাদের কিছু গাইডলাইন আছে, ফান্ডামেন্টাল বেসিক কিছু গাইডলাইন, সেটা আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো যে ল্যাটারাল এক্সটেন্ট অফ বোরিং মানে হচ্ছে ল্যাটারালি মানে বোরিং প্রোগ্রামের ব্যাপ্তিটা কতটুকু হবে, ডিপেন্ড মেইনলি অন দ্য ভেরিয়েশন অফ স্ট্রেটা ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। ওই তোমার ওইখানকার যে সয়েল যেটা আছে, সয়েল লেয়ারটা,
হ্যাঁ, এটা তো মানে নিচে বিভিন্ন ধরনের লেয়ার থাকতে পারে এবং এক একটার ব্যাপ্তি এক এক রকম থাকতে পারে। মেইনলি যে ল্যাটারাল ডিরেকশনে মানে হরাইজন্টাল ডিরেকশনে তোমার ধরো এটা একটা প্লট, এই যে আমার কার্সর লোকেশনটা যদি তোমরা খেয়াল করো, ধরো এই চার কোণা একটা প্লট আমাদের কাছে আছে, ঠিক আছে? তো এখন এই ডিরেকশনে, এই ল্যাটারাল ডিরেকশনে যদি তার সয়েলের নিচে যদি মানে বিভিন্ন ধরনের স্ট্র্যাটা থাকে, ভেরিয়েবল স্ট্র্যাটা থাকে, তাহলে আমাদের কি করতে হবে? ধরো আমি এখানে একটা ড্রিলিং করলাম, এখানে একটা ড্রিলিং করলাম, দেখলাম যে এখান থেকে এখানে এসে জিনিসটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার কি হবে, মোটামুটি একটা আইডিয়া আমি করতে পারবো যে এদিকেও হয়তো বা চেঞ্জ হওয়ার চান্স আছে। তো তখন আমাকে কি করতে হবে, অটোমেটিক্যালি কি করতে হবে, এদিকেও আমাকে কি করতে হবে, বোরিং করতে হবে। তার মানে ল্যাটারাল এক্সটেন্টটা এদিক থেকে এই পর্যন্ত এক্সটেন্ড হবে, ঠিক আছে? ডিপেন্ডিং অন কি নিচের দিকে সয়েলটার ভ্যারিয়েশন কেমন সেটার উপর বেস করে আমাকে ল্যাটারাল এক্সটেন্টটা ঠিক করতে হবে। এবং শুড কভার দ্য মেজর চেঞ্জেস অফ সাবসারফেস। সাবসারফেস মানে কি, সারফেসের নিচে। হ্যাঁ, যে আমি যেটা বললাম যে এখানে একটা করলাম, এখানে একটা করলাম, ধরো যে দেখলাম যে দুইটা কি এক্স্যাক্টলি সেম, তার মানে আমি ধারণা করতে পারি হয়তো এখানে খুব বেশি চেঞ্জ হবে না যদি প্লটটা ছোট হয়ে থাকে, ঠিক আছে? তো তখন আমার কি মোটামুটি এটা হয়তো না করলেও চলবে, জাস্ট ফর এক্সাম্পল আমি বলতেছি। কিন্তু যদি আমি দেখি যে না এখানে একরকম, এখানে অন্যরকম, তার মানে এখানে অন্যরকম হতে পারে, তার মানে আমাকে কি করতে হবে, তিনটাই করতে হবে। তিনটা জায়গায় বোরিং করে নিচে সয়েল স্যাম্পল কালেক্ট করে টেস্ট করতে হবে। তাহলে আমি কি করতে পারবো, যে মেজর কোনো চেঞ্জ নিচে আছে কিনা সয়েল প্রপার্টিজ এর মধ্যে অথবা সয়েল লেয়ারের মধ্যে, সেটা আমি কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? এখন যেটা বলা হচ্ছে যে ফর স্মল এন্ড লেস ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ধরো খুবই ছোট একটা কাজ হবে এবং সেটার জন্য মানে স্ট্রাকচারটাও অত বেশি ইম্পর্টেন্ট না, সেটার জন্য ওয়ান বোরহোল মেবি ওকে, একটা বোরিং করলেই কি যথেষ্ট। ধরো ফর কম্প্যাক্ট বিল্ডিং কভারিং এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি 100 স্কোয়ার মিটার, যদি একটা কি হয় কম্প্যাক্ট বিল্ডিং হয় যেটার এরিয়া কি অ্যাটলিস্ট কি অ্যারাউন্ড 1000 স্কোয়ার মিটার, অ্যাটলিস্ট 5টা বোরহোল আমাকে ওইখানে করতেই হবে। বেশি প্রয়োজন হলে বেশিও করা যাবে, বাট অ্যাটলিস্ট 5টা আমাকে ওইখানে করতেই হবে। এবং ফর লার্জ অ্যান্ড মাল্টি স্টোরিড বিল্ডিং, যদি বড় প্রজেক্ট হয় সেখানে আমাকে কি করতে হবে, boreholes should be drilled at all corners and also at important locations. ধরো যদি ছোট প্রজেক্ট হয়, ধরো এই স্লাইডটাই ধরো যে একটা প্লট, এবং ধরো এটা একটা ছোট জায়গা, একদমই ছোট জায়গা, আমরা কি করবো, একটা বোরহোল করবো, মাঝখানে ধরো একটা করে আমি সয়েল প্রপার্টিটা ডিটারমাইন করে নিলাম। যদি ধরো এরিয়াটা যদি বড় হয়, এখানে বড় একটা কমপ্লিট বিল্ডিং করবো 1000 স্কোয়ার মিটার সাইজ এটা, তাহলে আমাকে কি করতে হবে, 5টা করতে হবে। তাহলে আমি কিভাবে করবো, চার কোণায় ধরো 4টা করলাম, মাঝখানে একটা করলাম, তাহলে আমার পুরোপুরি মোটামুটি পুরো এরিয়াটাই কভার হয়ে গেল। আর যদি লার্জ এবং মাল্টি স্টোরিড বিল্ডিং যদি হয় তাহলে করতে হবে কি, অল কর্নারে করতে হবে, অলসো এট ইম্পর্টেন্ট লোকেশনস, ঠিক আছে? ধরো যে কি 4 কর্নারে 4টা করব, এবং হচ্ছে আমাকে কি করতে হবে, স্ট্রাকচারের হেভিলি লোডেড কলামগুলো, হেভিলি লোডেড ফাউন্ডেশনগুলো যেখানে হতে পারে পসিবলি, হ্যাঁ, সেই লোকেশনগুলোকে আমাকে একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে সেখানে আমাকে কি করতে হবে, বোরিংগুলো করতে হবে। ধরো 4 কোণায় 4টা করলাম, মাঝখানে করলাম, আরো দেখলাম কি যে ধরো এইখানে এই লোকেশনগুলোতে এইখানে হয়তো বা এখানে কি থাকবে, হেভিলি লোডেড কলাম ফুটিং গুলো থাকবে, তখন আমাকে সেখানেও কি করতে হবে, বোরহোল করে সেখানকার নিচে সয়েল প্রপার্টিটা বের করে নিতে হবে। এখানেও আরেকটা গাইডলাইন দেওয়া আছে যে টাইপ অফ প্রজেক্ট, এখানে হচ্ছে একটা বোরহোল থেকে আরেকটা বোরহোলের মধ্যে স্পেসিং কতটুকু হবে। মাল্টি স্টোরি বিল্ডিং হলে একটা থেকে আরেকটা বোরহোলের মাঝখানের স্পেসিং কত হবে, 10 to 30 মিটার হতে পারে, ঠিক আছে? তার বেশি না, এর মধ্যেই থাকতে হবে। 1 স্টোরি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান 20 to 60 মিটার, হাইওয়েজ এর ক্ষেত্রে হচ্ছে 250 to 500 মিটার, রেসিডেন্সিয়াল সাবডিভিশনের ক্ষেত্রে হচ্ছে 250 to 500 মিটার, ড্যামস এন্ড ডাইকস এর ক্ষেত্রে হচ্ছে 40 to 80 মিটার। এই স্পেসিংটা আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, হাউএভার দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল রিগার্ডিং ডেপথ এন্ড ল্যাটারাল এক্সটেন্ট অফ বোরিং, ইয়োর জাজমেন্ট এন্ড এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ওয়ার্কস, ঠিক আছে? যে এটা হচ্ছে একটা প্রাইমারি অথবা ফান্ডামেন্টাল একটা গাইডলাইন আমরা বলতে পারি, বাট অ্যাকচুয়ালি তোমার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট সেটা কতটুকু সাউন্ড এবং তোমার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে যে তুমি কিভাবে কত এফিশিয়েন্টলি একটা সাবসারফেস এক্সপ্লোরেশন প্রোগ্রামকে তুমি কি করতেছো, এক্সিকিউট করতেছো, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম ক্লাসের টাইম অলমোস্ট শেষ, তো আমরা হচ্ছে এখন একটা ব্রেক নিব অ্যারাউন্ড 15 মিনিটস। সো এরপরে আমরা আমাদের সেকেন্ড ক্লাসটা
আবার স্টার্ট করব। সো আমরা 3:05 আমাদের ক্লাসটা আবার শুরু করব, ঠিক আছে? তো এখন তোমরা ব্রেক নাও, তোমরা চাইলে ইয়েতেই থাকতে পারো, অনলাইনেই থাকতে পারো। আমরা আবার 3:05 আবার রিজিউম করবো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে কম্প্যাক্ট বিল্ডিং জিনিসটা কি স্যার? কম্প্যাক্ট বিল্ডিং বলতে আসলে এখানে বোঝাচ্ছে যে ধরো ফর এক্সাম্পল আমাদের দেশে কি হয়, আমরা ফ্ল্যাট গুলা যেখানে তৈরি, হ্যাঁ, তো ফ্ল্যাট গুলা ইউজুয়ালি কি হয়, খুব কম্প্যাক্ট স্পেসের মধ্যে হয় না, এগুলোর মধ্যে তো কোনো ধরনের কোনো ল্যাটারাল ইয়ে নাই। ধরো তুমি যখন একটা রিসর্টে যাও, রিসর্টের জিনিসটা কিরকম হয়, ধরো একটা ছোট একটা জায়গা, মানে আশেপাশে অনেক ফ্রি স্পেস, অনেক কিছু, তাই না? কিন্তু আমরা যখন সিটি এরিয়াতে যখন আমরা কনস্ট্রাকশন করি তখন কি হয়, একটা ছোট জায়গার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আমরা নিয়ে আসি। যে ধরো একটা সিটি এরিয়া যদি একটা ফ্ল্যাট বিল্ডিং এ তুমি কনসিডার করো, ধরো 15 তলা একটা বিল্ডিং, ছোট একটা জায়গার মধ্যে হয়তো ওইখানে কি প্রায় 200টা ফ্ল্যাট, তাই না? তো ওই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে ওই টাইপের কনস্ট্রাকশন, ঠিক আছে, যে একটা ছোট জায়গার মধ্যে হেভিলি লোডেড। এখন স্যার এই বলছে যে কম্প্যাক্ট বিল্ডিং এর জন্য এট লিস্ট 5 boreholes ক্যান বি ড্রিলড। এখন স্যার এখানে এট লিস্ট বলে দিছে, এখন স্যার 5টা করার পরে আমার আরো লাগবে কিনা ওটা আমি কিভাবে বুঝবো? ওই যে তোমার এখানে আমি তো সেটা তোমাকে বললাম যে কোথায় গেল, একটু রাখো। এই যে লাস্ট যে কথাটা আমরা বললাম যে অ্যাকচুয়ালি হচ্ছে ইয়োর জাজমেন্ট এন্ড এক্সপেরিয়েন্স ওয়ার্কস, ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। স্যার এইসবের বোরিং কস্ট কি অনেক বেশি স্যার? বোরিং করতে তো খরচ তো লাগবেই। আচ্ছা, আচ্ছা, আমরা আবার 3:05 আবার রিজিউম করব, ঠিক আছে? লেটস টেক এ ব্রেক। সো আমরা দেখছিলাম হচ্ছে যে বিভিন্ন প্রজেক্টের জন্য নাম্বার অফ বোরিং এবং ডেপথ অফ বোরিং এর যে বেসিক যে গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইনের ফিচার্স গুলা কি কি, অথবা সেখানে কি বলা আছে। তো সেকেন্ড স্লাইড, সেখানে বলা আছে হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ বোরহোলসেরই একটা গাইডলাইন, যে যেমন যদি বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট হয় তাহলে বেসড অন এরিয়া মিনিমাম নাম্বার অফ বোরহোলস কতগুলো হবে সেটা এখানে বলা আছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আমার সাউন্ড ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে। সো বিল্ডিং এর ক্ষেত্রে দেখো যে এরিয়াটা যদি হয় 100 মিটার স্কোয়ারের চাইতে কম, লেস দেন 100 মিটার স্কোয়ার, তাহলে মিনিমাম বোরহোল কত হবে? 2টা। যদি প্রয়োজন হয় ইউ ক্যান ডু মোর, বাট মিনিমাম 2টা তোমাকে করতেই হবে, ঠিক আছে? সিমিলারলি বেসড অন এরিয়া সাইজ মিনিমাম নাম্বার অফ বোরহোলটা এখানে দেওয়া আছে। সাবডিভিশন, যদি ধরো যে প্লটটা যদি অনেক বড় হয় তুমি বিভিন্ন সাবডিভিশন করে নিতে পারো। ধরো একটা বড় প্লট আছে, সেটাকে তুমি 10 ভাগে ভাগ করে নিলা, ঠিক আছে? সেই প্রত্যেকটা পার্টের এরিয়ার উপর বেসড করে মিনিমাম নাম্বার অফ বোরহোল কত হবে সেটা এখানে বলে দেওয়া আছে। ধরো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার সাইজের ধরো একটা প্লট, তো এটাকে আমরা ধরো টোটাল 10 ভাগে ভাগ করে নিলাম। ধরো এই কোনো একটা প্লট পড়লো, ঠিক আছে? এইখানকার মধ্যে এটার এরিয়া যদি কত হয়, ধরো 20,000 মিটার স্কোয়ার, তাহলে এই কর্নার এরিয়াটাতে আমাকে টোটাল কতগুলো করতে হবে? টোটাল 4টা। জাস্ট ফর এক্সাম্পল আমি বোঝানোর সুবিধার্থে বললাম। সো তো আমরা যদি পরের স্লাইডটাতে যাই, এই স্লাইড বলতেছে আমাদেরকে যে, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি স্কোয়ার শেপের কোন একটা মানে প্লট থাকে, সেক্ষেত্রে যদি আমার 2টা বোরহোল করা লাগে, তাহলে আমি ওই 2টা বোরহোল কোথায় কোথায় করবো আর কি? একটা থাকলে তো মাঝে করলাম, কিন্তু 2টা থাকলে আরেকটা যে কোনো একটা কর্নারে করতে পারো। সেক্ষেত্রে কি, আমি পুরোপুরি ভালো ধারণা পাই?
তোমার প্রশ্ন শুনতে পারি নাই আমি, তোমার কানেকশন মেবি আনস্টেবল, আরেকবার বলো। স্যার বললাম আমি যদি মানে মাঝখানে একটা করি আর কর্নারে একটা করি, সেক্ষেত্রে যে আরো যে 3টা কর্নার সেটার সম্বন্ধে মানে সেখানে তো আর ভ্যারি করতে পারে, ভ্যারি করে একটা ভালো সুযোগ থাকতেছে না। হ্যাঁ করতে পারে, যদি তোমার কাছে মনে হয় যে না ওখানে করতে পারে সেক্ষেত্রে তোমাকে বেশি করতে হবে। ওকে স্যার। আচ্ছা এবার আমরা দেখি হচ্ছে ডেপথ অফ বোরহোলের জন্য গাইডলাইনটা কি কি, মানে হচ্ছে তোমার যে বোরিং যেটা তুমি করবা সেটা কতটুকু নিচ পর্যন্ত, কত ডেপথ পর্যন্ত তুমি বোরিংটা করবা সেটার জন্য। সেখানে প্রথম যে গাইডলাইনটা দেওয়া হচ্ছে, ইন কম্প্রেসিবল সয়েলস সাচ এস ক্লেইস, যদি ক্লেই সয়েল হয় সেক্ষেত্রে দ্য বোরিং শুড পেনেট্রেট টু অ্যাট লিস্ট বিটুইন 1 and 3 times the width of the proposed foundation below the depth of embedment। এটার মানে হচ্ছে যে যেই ফাউন্ডেশনটা আমরা কনস্ট্রাকশন করব ওই সয়েলটার উপরে, ঠিক আছে, যে প্রপোজড ফাউন্ডেশন আর কি, যে ডিজাইন ফাইনাল হলে আমি মোটামুটি টেম্পোরারি একটা সাইজ আমি জানি, প্রাইমারি একটা সাইজ আমি জানি, সেইটার উইডথের কত 1 to 3 টাইমস। উইডথ যদি কত হয় 10 মিটার হয়, তার মানে কত 1 to 3 টাইমস মানে কত 30 মিটার। বিলো দ্য ডেপথ অফ দ্য এমবেডমেন্ট, ধরো যে আমার কার্সারটা খেয়াল করো, ধরো এটা হচ্ছে তোমার সয়েল সারফেস, তোমার ফাউন্ডেশনটা তুমি কনস্ট্রাকশন করবে এখানে সয়েল সারফেস থেকে এতটুকু নিচে, তাহলে এই যে এমবেডমেন্ট মানে এটা এমবেড করা আছে কোথায়, এই জায়গাটাতে, এইটার নিচে হচ্ছে কত পর্যন্ত তোমাকে যেতে হবে। এটা উইডথ যদি 10 মিটার হয় তাহলে তার নিচে তোমাকে যেতে হবে আরো কত 1 to 3 টাইমস, মানে তার নিচে আরো 30 মিটার তোমাকে যেতে হবে। এটা হচ্ছে একটা গাইডলাইন। অর until the stress increment due to the heaviest foundation load is less than 10%, whichever is greater। এটা হচ্ছে একটা গাইডলাইন, এবং এটা হচ্ছে কি সেকেন্ড গাইডলাইন, ঠিক আছে। স্ট্রেস ইনক্রিমেন্ট মানে হচ্ছে তোমার যে ফাউন্ডেশন লোডটা যে তুমি দিচ্ছ সেটার জন্য কি হচ্ছে, বিভিন্ন লেয়ারে কি হচ্ছে, তোমার স্ট্রেসটা কিন্তু বাড়তেছে, তাই না। ধরো যে তোমার আগের এক্সাম্পলটাই মানে সেম যে ফিগারটা, তোমরা একটু তোমাদেরকে ইমাজিন করতে হবে যে আমার এই কার্সারটা খেয়াল করো যে এটা হচ্ছে সয়েল সারফেস, এখানে হচ্ছে আমার এমবেডমেন্ট ডেপথ, মানে এখানে হচ্ছে ফাউন্ডেশনটা এখানে কনস্ট্রাক্ট করা মাটির নিচে। তো এই ফাউন্ডেশনটা কি করতেছে, উপরের যে তোমার যে বিল্ডিংটা সেটার কি করতেছে, লোডটাকে নিচে ট্রান্সফার করতেছে, তাই তো। তার মানে সেই লোডের কারণে নিচে কি হচ্ছে, নিচে সয়েল লেয়ারে কি হচ্ছে, স্ট্রেস ইনক্রিমেন্ট হচ্ছে, স্ট্রেস বাড়তেছে, তাই তো। তো সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি বলতেছে, স্ট্রেস ইনক্রিমেন্টটা মানে যে ইনক্রিমেন্ট যে যতটুকু বাড়তেছে বিল্ডিং লোডের কারণে, সেটা যদি কত হয় যে until the stress increment due to the heaviest foundation load is less than 10%। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, আগেরটা হচ্ছে 3 টাইমস। এই দুইটার মধ্যে যেটা কি হবে, যেটা বড় হবে। আমার মনে হয় যে এই লাইন থেকে এটার ডেসক্রিপশনটা খুব সম্ভবত ক্লিয়ার হচ্ছে না, তো আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে যখন আমি এই স্লাইডটা প্রোভাইড করব তখন আমি এটার সাথে একটা ফিগার দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ফিগারটা দিয়ে দিলে এটার ডেসক্রিপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কাছে আসলে এখন কোনো রাইটিং প্যাড নাই, আমি তোমাদেরকে একে দেখাবো, একে দেখালে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হইতো। সো জাস্ট লিভ ইট হিয়ার অ্যাজ ইট ইজ, এটা এখানে যেভাবে আছে এইভাবেই থাকুক। আমি যখন তোমাদেরকে ম্যাটেরিয়ালটা সাপ্লাই করব তখন হচ্ছে আমি এটার সাথে একটা ফিগার তোমাদেরকে ড্র করে দিব, যেটাতে ক্লিয়ার ডেসক্রিপশনটা দেওয়া থাকবে, সো দ্যাট তোমরা ইজিলি এটার মিনিংটা বুঝতে পারো, ঠিক আছে। অথবা আমরা নেক্সট ক্লাসে এটা ওই ফিগারটা ড্র হয়ে যাওয়ার পরে আমি এটা আবার ডিসকাস করব। 1 নাম্বারটা তাহলে স্কিপ থাকলো, কারণ যেহেতু এখান থেকে এটা ক্লিয়ারলি আমি আসলে ড্র না করে তোমাদেরকে বোঝাতে পারছি না। নাম্বার 2 তে আসো। নাম্বার 2 হচ্ছে ইন ভেরি স্টিফ ক্লেজ and dense coarse grained soil, borings should penetrate 5 meter to 6 meter to prove that the thickness of the stratum is adequate। আমরা যখন সয়েল সারফেসের নিচে ইনভেস্টিগেট করব তখন আমরা যদি নিচে যে যদি স্টিফ ক্লে পাই অথবা ডেন্স অথবা কোর্স গ্রেন সয়েল পাই, তাহলে আমাকে কি করতে হবে, ওইটার নিচে আরো কতটুকু পেনিট্রেট করতে হবে, 5 to 6 মিটার।
এবং 5 to 6 মিটার যাওয়ার পরেও যদি দেখি যে কি সেম ক্যাটাগরির সয়েল ওইখানে আছে, তার মানে আমি বুঝবো কি যে ওই যে স্ট্র্যাটামটা অথবা ওই যে লেয়ারটা সেটা কি সাফিসিয়েন্টলি অ্যাডিকুয়েট থিকনেসের আছে। তার মানে হচ্ছে এরকম কোনো লেয়ার যদি আমি এনকাউন্টার করি সাবসারফেসের এক্সপ্লোরেশনের সময় যে ওইখানে স্টিফ ক্লে আছে অথবা ডেন্স কোর্স গ্রেইন সয়েল আছে, সেখানে আরো কত 5 to 6 মিটার। তারপর হচ্ছে আসো যে বোরিং শুড পেনিট্রেট অ্যাটলিস্ট 3 মিটার ইনটু রক। ধরো আমি বোরিং করছি, বোরিং করে যে আমি নিচে কি পেলাম, রক পেলাম। রক লেয়ার আরো 3 মিটার আমাকে কি করতে হবে, বোরিং করতে হবে টু প্রুভ দ্যাট দ্য রক লেয়ার ইজ সাফিসিয়েন্টলি থিক। ঠিক আছে, যদি রক পাওয়া যায় তাহলে সেখানে আরো 3 মিটার করতে হবে। Bone penetrate below ends or very soft deposit below the proposed structure. ঠিক আছে, যে প্রপোজ ফাউন্ডেশনটা যেখানে হবে যদি সফট সয়েল হয় অথবা কি যে কোনো ধরনের ফিল, ধরো আমি এখানে স্যান্ড ফিলিং করে জায়গাটা প্লটটা তৈরি করেছি, এই ধরনের কেস যদি হয় তাহলে ফাউন্ডেশন যে লেয়ারে হবে বোরিং ডেপথ ডেফিনেটলি তার নিচে যেতে হবে। ঠিক আছে, মানে তার উপরে বোরিং করে সয়েল প্রপার্টি মেজার করে, এটা জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং সবাই বোঝে। ফাউন্ডেশন যদি এই লেয়ারে হয় তাহলে কি হবে, বোরিং মাস্ট পেনিট্রেট বিলো দ্যাট লেভেল। এটা ক্লিয়ার কিনা? বোরিং মাস্ট পেনিট্রেট বিলো এনি ফিলস অর ভেরি সফট ডিপোজিট বিলো দ্য প্রপোজড স্ট্রাকচার। ঠিক আছে, ধরো আমি যদি এটাকেও যদি একটু তোমাদেরকে যদি ইমাজিনারি তোমরা যদি একটু চিন্তা করতে পারো, ধরো এইটা হচ্ছে সয়েল সারফেস, এইটা হচ্ছে ধরো একটা সয়েল লেয়ারের বাউন্ডারি। এই পুরো লেয়ারটা কি করা হয়েছে, সয়েল ফিল করা হয়েছে। ধরো এখানে আগে পানি ছিল, এই পুরো লেয়ারটাতে কি করা হয়েছে, স্যান্ড ফিলিং করা হয়েছে। তার মানে এই পুরো লেয়ারটা নতুন করে কি করা, মানে রিকনস্ট্রাক্ট করা। তাহলে বোরিং ডেপথ ডেফিনেটলি কি করতে হবে, এইটার নিচে যেতে হবে, এটার উপরে থাকতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে এই যে গাইডলাইন, এটার মিনিং। তারপরে যেটা বলছে যে নাম্বার 5, মিনিমাম ডেপথ অফ বোরহোলস শুড বি 6 মিটার আনলেস বেডরক অর ভেরি ডেন্স ম্যাটেরিয়াল ইজ এনকাউন্টার্ড। তার মানে হচ্ছে যে ধরো যে কোনো গাইডলাইন তোমার দেওয়া নাই অথবা কোনো কিছুই তোমার হাতে নাই, সো তুমি তো তোমার তাহলে মিনিমাম একটা ডেপথ তোমাকে মানে করতেই হবে, বোরিং করতেই হবে। তাহলে সেই মিনিমাম ডেপথটা কতটুকু হবে, মানে কোনো গাইডলাইনে যদি না থাকে সেটা হইতে হবে অ্যাটলিস্ট 6 মিটার। যদি না তুমি তার আগেই তুমি যদি বেডরক অথবা ভেরি ডেন্স ম্যাটেরিয়াল পেয়ে যাও, ধরো তুমি যদি 3 মিটারের মাথায় এসে যদি তুমি যদি রক পেয়ে যাও, তাহলে তোমাকে কোথায় চলে যেতে হবে, এই গাইডলাইনে 3 নাম্বারটাতে 3 মিটারে আসলাম, তার মানে রক পেয়ে গেছি, তাহলে আর কতটুকু যেতে হবে, আরো 3 মিটার যেতে হবে। ঠিক আছে, ধরো তুমি 2 মিটারই খুব ভেরি ডেন্স ম্যাটেরিয়াল পেয়ে গেলা, তাহলে কিন্তু তোমার কি আর খুব একটা নিচে যাওয়ার কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে, ভেরি ডেন্স যদি পেয়ে যাও তাহলে কতটুকু করতে হবে, ওই লেয়ারের মধ্যে আরো 5 থেকে 6 মিটার। যদি বেডরকও না পাও, ভেরি ডেন্স ম্যাটেরিয়ালও যদি না পাও, তাহলে তোমাকে কতটুকু করতে হবে, অ্যাটলিস্ট 6 মিটার তোমাকে করতেই হবে। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? এখন হচ্ছে যে এই স্লাইডে যে 1 নাম্বারটা বাদ রেখে আমি যদি 1 2 3 4 এই 4টার মধ্যে তোমাদের বোঝার কোনো ঘাটতি আছে কিনা, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, আমি তোমাদের থেকে কোশ্চেন পেলে আমি আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারবো। আমরা 1 নাম্বারটা থেকে আসি, এই যে এটা ইন ভেরি স্টিফ ক্লেজ অ্যান্ড ডেন্স কোর্স গ্রেইন সয়েল, এটাতে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এটাতে কোশ্চেন নাই, তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা ক্লিয়ার। তারপর হচ্ছে নাম্বার 3, বোরিং শুড পেনিট্রেট অ্যাট লিস্ট 3 মিটার ইনটু রক। এটা ক্লিয়ার কিনা, যে যদি রক পাওয়া যায় তারপরেও কি করতে হবে, ওই রকের মধ্যে আরো 3 মিটার কি করতে হবে, অ্যাটলিস্ট আরো বোরিং করে যেতে হবে। তারপরে হচ্ছে 4 নাম্বার, বোরিং মাস্ট পেনিট্রেট বিলো এনি ফিলস অর ভেরি সফট ডিপোজিট বিলো দ্য প্রপোজড স্ট্রাকচার। যে স্ট্রাকচারের নিচে যদি কোনো সয়েলটা যদি ফিল করা সয়েল হয়, যেখানে আগে পানি ছিল অথবা সফট সয়েল ছিল, সেটাকে তুলে ফেলে নতুন করে সয়েল ফিল দেওয়া হয়েছে,
তাহলে বোরিং এর ডেপটা ওই পুরো লেয়ারটাকে ক্রস করে আরো নিচে যেতে হবে, সেটা এখানে বোঝাচ্ছে। আর যেটা হচ্ছে লাস্ট, যে মিনিমাম ডেপথ, যে যদি আমি রক পেয়ে যাই দেন ওকে, ভেরি ডেন্স ম্যাটেরিয়াল খুব শ্যালো ডেপথে পেয়ে গেলাম ওকে, যদি না পাই তাহলে অ্যাটলিস্ট 6 মিটার আমাকে বোরিং করতেই হবে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম গাইডলাইন, করতেই হবে। স্যার এখানে একটু জানার ছিল স্যার কিছু। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যদি এমন কোনো প্লেস থাকে যে স্যার সৃষ্টি শুরু থেকে ওইখানে আসলে কোনো স্যার সফটওয়্যার নাই, ওটা আসলে রকই ছিল, তো স্যার সেই রক, তো তার উপর যদি আমরা স্ট্রাকচার করতে চাই তাহলে কি স্যার কোনো ফাউন্ডেশন লাগবে না? বা যদি ফাউন্ডেশন না লাগে তাহলে স্যার কয়তলা পর্যন্ত স্ট্রাকচার করা যাবে? এখন ধরো যে তোমার যদি রক থেকে থাকে, যে ধরো যে তুমি কোনো একটা মাউন্টেনের উপরে করতেছো, এটা অলরেডি একটা রকি মাউন্টেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় না যে তোমার মানে ওইখানে সয়েল টেস্ট করার প্রয়োজন আছে, কারণ অলরেডি আমরা জানি যে রক ইজ হেভিলি স্ট্রং, সো ওইখানে তুমি অলরেডি কনস্ট্রাকশন করতে পারো। কিন্তু যদি হ্যাঁ এমন হয় যে না ওইখানে খুব হেভি কনস্ট্রাকশন তুমি করতেছো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে ওই রকের প্রপার্টি বের করতে হবে, যে রকের স্ট্রেংথ কত, ওই রকটাকে ওই লোডটা নিতে পারবে কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যদি আর কারো কোনো কোশ্চেন না থেকে থাকে সেক্ষেত্রে আমরা নেক্সট স্লাইডে আমরা মুভ করি। আচ্ছা, এইখানে যেটা দেওয়া আছে যে এটা হচ্ছে বিএনবিসি 2015 ড্রাফট যে ভার্সনটা, বিএনবিসি মানে হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। সেখানে হচ্ছে তোমাদের নাম্বার অফ বোরহোল কতগুলো হবে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে অথবা যে কোনো প্লটের ক্ষেত্রে, সেই গাইডলাইন গুলো এখানে দেওয়া আছে। তো আমি এটা হচ্ছে যে তোমাদেরকে লাইন বাই লাইন আমি এটা পড়বো না, তো এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের হোমওয়ার্ক, যে এই এখানকার যে বিএনবিসি যে ড্রাফটের যে গাইডলাইন গুলো এই স্লাইডে অ্যাড করা আছে, এগুলো তোমরা একটু কেয়ারফুলি পড়বা। হ্যাঁ, যেমন আমি যদি ফর এক্সাম্পল যদি 1 নাম্বার পয়েন্টটাই পড়ি, যে দ্য ইনভেস্টিগেশন পয়েন্টস বলতে বোঝাচ্ছে বোরিং পয়েন্ট, মানে যে পয়েন্টে বোরিং হবে। Investigation points should be arranged in such a pattern that the stratification can be assessed across the site. তার মানে পয়েন্টগুলো এমন ভাবে আমাকে সিলেক্ট করতে হবে যাতে আমার নিচের যে সয়েল লেয়ারের যে স্ট্র্যাটিফিকেশন, মানে কি তার কি ডেপথ, বিভিন্ন সয়েল লেয়ারের থিকনেস কত, ল্যাটারালি তার ব্যাপ্তিটা কতটুকু, এবং একটার সাথে একটা সিকোয়েন্সটা কিরকম, কোন লেয়ারটা উপরে কোন লেয়ারটা নিচে, ঠিক আছে, সেটা ক্যান বি অ্যাসেসড অ্যাক্রস দ্য সাইট, মানে পুরো সাইট জুড়ে যাতে কি করা যায় সেটা ডিটারমাইন করা যায় আফটার ইনভেস্টিগেশন। যে কথাগুলো আমরা আগে বলে আসছি সেই কথাগুলো এখানে আবার কি করা, আমাদের যে কোড আছে কোডের মধ্যে সামারাইজ করা। বেসিক্যালি হচ্ছে আমরা যখন কাজ করতে যাবো তখন কিন্তু আমাকে কোড মেনটেন করে কাজ করতে হবে, সেই জন্যই হচ্ছে এই জিনিসগুলো এখানে ইনকর্পোরেট করা, সো দ্যাট তোমরা এই জিনিসগুলো একটু তোমাদের মাথায় থাকে যে না এখানে কি লেখা আছে, আমার কাজ যখন আমি করতে যাচ্ছি তখন আমি গাইডলাইনের বাইরে চলে যাচ্ছি কিনা, অথবা গাইডলাইনটা প্রপারলি ফলো হচ্ছে কিনা। আমি যে জিনিসগুলো তোমাদেরকে এতক্ষণ বলে আসলাম অথবা পড়ে আসলাম, সেই জিনিসগুলো এখানে আবার কি করা আছে, সামারাইজ করা আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে একটু রিডিং পড়তে হবে অথবা এই জিনিসটা একটু মাথায় নিতে হবে। ঠিক আছে, তোমরা দেখো যে এখানেও কিছু গাইডলাইন দেওয়া আছে নাম্বার অফ বোরহোলস অথবা স্পেসিং এর ক্ষেত্রে, এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। এখানে কিছু জিনিস হাইলাইটও করা আছে, এই হাইলাইটেড অপশনগুলো তোমাদেরকে একটু আরো কেয়ারফুলি একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখানে মোটামুটি 4টা স্লাইড এখানে অ্যাড করা আছে। তো আমি এক্সপেক্ট করব যে নেক্সট ক্লাসে যখন আমরা আমাদের নেক্সট টপিকটা পড়বো তার আগেই তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়বা, কারণ হচ্ছে যে তোমাদের সবগুলো ক্লাসই হচ্ছে অনলাইনে, এবং তোমরা যখন ইন ক্যাম্পাসে মানে ক্যাম্পাসে তোমরা ব্যাক করবা ইন পার্সন, তখন বেসিক্যালি হচ্ছে তোমাদের সবগুলো পরীক্ষা একসাথে স্টার্ট হবে, তোমাদের সেশনালগুলো একসাথে স্টার্ট হবে। হ্যাঁ, তুমি যদি মনে করে রাখো যে না আমি এই জিনিসগুলো পরে পড়বো, আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ দ্যাট টাইম টু ম্যানেজ এভরিথিং। ঠিক আছে, মেবি ইউ উইল বি হেভিলি লোডেড উইথ ইউর এক্সামস, ল্যাব ক্লাসেস, রিপোর্টস অ্যান্ড আদার থিংস। সো বেটার তোমরা এখনই ওই টাইমটা এখন যেহেতু তোমাদের এখন অন্য কোনো কাজ আসলে নাই। ঠিক আছে, পরীক্ষা কি আমাদের ক্যাম্পাস খোলার সাথে সাথেই তো স্যার সম্ভবত হবে না, আমরা টাইম তো থাকবে সম্ভবত না স্যার, মানে মোটামুটি
হ্যাঁ না রিয়েল টাইমটা আমরা যেটা পাই। হ্যাঁ সেটা হয়তো বা থাকবে। ধরো ফর এক্সাম্পল ধরো ইউনিভার্সিটি যদি 3 মাস পরে খুলে, তুমি যদি আজকে আমি তোমাকে যেটা পড়ালাম সেটা যদি আমি এখন যদি তুমি পড়ে না রাখো, 3 মাস পরে হয়তো তুমি এটা ভুলে যাবা, জি জি স্যার। তাই না? এবং 3 মাস পরে তোমার তো প্রায়োরিটি বেসিসে আসবে, আগে তোমার 3-1 এর পরীক্ষা হবে, সেটা হয়তো বা 2 মাস লাগবে, তারপর তুমি অন্য কাজ করবে, হয়তো এই জিনিসটা তোমাকে আবার পড়বা যে 6 মাস পরে। তো তুমি যদি এখন এটা ক্লিয়ারলি এটা যদি তোমার আয়ত্তে না থাকে, তুমি 6 মাস পরে যে কিন্তু আবার এর তোমার জন্য একটা নতুন টপিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওইটা তো অবশ্যই আজকে মানে হ্যাঁ তো আমি সেই জিনিসটাই এখনই করতে হবে। হ্যাঁ সেটাই তোমাদেরকে বলতেছি যে এই জিনিসগুলো তোমাদের যাতে মাথায় থাকে আর কি। জি স্যার। এখন আসা হচ্ছে আমরা পড়বো হচ্ছে মেথড অফ এক্সপ্লোরেশন, মানে কি কি মেথডে আসলে এক্সপ্লোরেশন সয়েল এক্সপ্লোরেশন গুলো করা যায়, মানে কমন মেথড গুলো আর কি। তো নাম্বার 1 হচ্ছে টেস্ট পিটস, নাম্বার 2 হচ্ছে হ্যান্ড অগার্স, নাম্বার 3 হচ্ছে পাওয়ার অগার্স, নাম্বার 4 হচ্ছে ওয়াশ বোরিং, নাম্বার 5 হচ্ছে রোটারি ড্রিলিং, এন্ড নাম্বার 6 হচ্ছে জিওফিজিক্যাল মেথডস। এখন আমরা দেখি যে কোন মেথডটা আসলে অ্যাকচুয়ালি কি। টেস্ট পিট হচ্ছে এ পিট ইজ ডাগ ইদার বাই হ্যান্ড অর বাই এ ব্যাকহো। ঠিক আছে, এটা কি আইদার হ্যান্ড অথবা একটা ব্যাকহো, একটা ইকুইপমেন্ট, সেটার সাহায্যে কি করা হয়, একটা পিট আমরা কি করব, একটা গর্ত আমরা সাইটে আমরা খুঁড়ব। এটাই হচ্ছে মানে বেসিক্যালি একটা টেস্ট পিট। তারপরে ওই গর্তটা খুঁড়ে ওইখান থেকে আমরা সয়েল স্যাম্পল কালেক্ট করে নিব, তারপর সেটাকে হয়তো আমরা সাইটে টেস্ট করব অথবা ল্যাবরেটরিতে এনে টেস্ট করব। তো এটার এখন অ্যাডভান্টেজ গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে কস্ট ইফেক্টিভ, এটা তেমন কোনো কস্ট নাই, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কস্ট খুবই কম। প্রোভাইড ডিটেল ইনফরমেশন অন স্ট্র্যাটিগ্রাফি, যে তুমি যদি মানে সাইটে যদি একটা পিট যদি ডাক করো, হ্যাঁ, তো তখন হচ্ছে তুমি যখন গর্ত করে নিচে চলে গেলে, তুমি কিন্তু ওই যে লেয়ারটা কিন্তু এক পাশ থেকে যে সাইডটা ওপেন হয়ে গেল গর্ত করার পরে, ওইখান থেকে কিন্তু তুমি লেয়ার গুলো কিন্তু কি দেখতে পাচ্ছ, যদি লেয়ারে কোনো চেঞ্জ থাকে অথবা যেটাই আছে সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। নাম্বার 3, লার্জ কোয়ান্টিটিজ অফ ডিস্টার্বড সয়েল আর অ্যাভেলেবল ফর টেস্টিং। যেহেতু আমরা পিটটা ডাক করতেছি, তার মানে মাটিগুলোকে কি করা হচ্ছে, মানে খুঁড়ে খুঁড়েই তো মাটি তোলা হচ্ছে, তার মানে সয়েলটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বাট কি, যেহেতু অনেক মাটি খোঁড়া হচ্ছে, তার মানে কি একটা লার্জ অ্যামাউন্ট অফ ডিস্টার্ব সয়েল অ্যাভেলেবল, যেটা তুমি কি করতে পারো, ল্যাবে টেস্ট করতে পারবা। হ্যাঁ, স্যাম্পলের কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা নেই, কোয়ালিটি ইজ অফকোর্স কোশ্চেনেবল, বাট কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা নেই, লার্জ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি ইজ অ্যাভেলেবল। তারপর হচ্ছে নাম্বার 4, লার্জ ব্লকস অফ আনডিস্টার্বড স্যাম্পল ক্যান বি কার্ভড আউট ফ্রম দ্য পিটস। ঠিক আছে, সেটা বলা হচ্ছে যে পিটটা যখন খোঁড়া হয়ে গেল, পিটের যে বটম সেখান থেকে তুমি কিন্তু কি করতে পারবা, একটা প্রপার স্যাম্পলিং মেথডের মাধ্যমে তুমি কি করতে পারবা, একটা আনডিস্টার্বড স্যাম্পল ওইখান থেকে তুমি কি করে নিয়ে আসতে পারবা, কালেক্ট করে নিয়ে আসতে পারবা। ধরো একটা ব্লক তুমি যে ধরো তোমার খোঁড়াখুড়ি শেষ, এখন একদম বটমে যে তুমি কি করলো, ওইখান থেকে একটা ব্লক কমপ্লিটলি খুঁড়ে, সেখানে খুঁড়লা না, জাস্ট একটা স্যাম্পলিং টিউবের মাধ্যমে একটা বড় ব্লক ওইখান থেকে তুমি তুলে নিয়ে আসলা, ঠিক যেভাবে আছে ওইভাবেই অ্যাজ ইট ইজ। তার মানে সয়েলটার কি হলো না, ডিস্টার্ব হলো না, আনডিস্টার্ব সয়েলও পাওয়া গেল। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এবং হচ্ছে লাস্ট অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ফিল্ড টেস্ট ক্যান বি কন্ডাক্টেড এট দ্য বটম অফ দ্য পিট। তার মানে হচ্ছে কি, যে যেটা বললাম যে পিটটা খোঁড়া হয়ে যাওয়ার পরে পিটের একদম বটমে যেয়ে তুমি কি করতে পারো, একটা যদি তোমার যদি টেস্ট করার প্রয়োজন হয়, ওই কোন পেনিট্রেশন টেস্ট, ঠিক আছে, সেটা তুমি এখানে পারফর্ম করতে পারো। সেখানে কিছু ফিল্ড টেস্ট করার কিছু অ্যাডভান্টেজ এখানে আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? ডেপথ লিমিটেড টু অ্যাবাউট 6 মিটার। হ্যাঁ, যেহেতু এটা কি হাত দিয়ে করা হচ্ছে অথবা একটা সিম্পল ইকুইপমেন্টের মাধ্যমে করা হচ্ছে, তার মানে তুমি কিন্তু খুব বেশি খুঁড়তে কিন্তু পারবে না, মানে এটার জন্য প্রচুর এফোর্ট প্রয়োজন হয়। তো এটা কি 6 মিটারের বেশি আসলে ফিজিবল হয় না, সেটা একটা লিমিটেশন। তোমার যদি অনেক নিচে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই মেথডটা তোমার জন্য কি হবে, সুইটেবল হবে না। ডিপ পিটস এন্ড আনইকোনমিক্যাল, এই যেটা বলা হলো যে তোমার যদি 6 মিটারের বেশি হয়, তাহলে সেটা হয়তো ইকোনমিক্যাল হবে না। এক্সকেভেশন বিলো গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড ইনটু রক ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি। যদি রক হয়, রকে তো ডেফিনেটলি হাত দিয়ে রক খোঁড়া যাবে না, সো সেটা ডিফিকাল্ট। আর যদি মানে গ্রাউন্ড ওয়াটার লেভেলের নিচে যদি খুঁড়তে হয়, তাহলে কি হয়ে যাবে, তুমি যখন খুঁড়তে থাকবে তখন কি হবে, নিচে থেকে পানি উঠে আসবে। সো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পানি কন্টিনিউয়াসলি সরাতে হবে, তারপরে তোমাকে খোঁড়াখুড়ি চালায় যেতে হবে। তো সেটা কি কস্টলি, ডেফিনেটলি ডিফিকাল্ট এবং কস্টলি। তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এবং হচ্ছে টু মেনি পিটস মে স্কার সাইট অ্যান্ড রিকোয়ার ব্যাকফিল সয়েল। ধরো এটা একটা সাইট, তো এখানে যদি আমি ধরো 4 কোণায় 4টা পিট যদি খুঁড়ি, মাঝখানে যদি একটা খুঁড়ি, তাহলে ধরো অলরেডি কিন্তু সাইটটাকে আমি কি করে ফেললাম, মানে
খোঁড়াখুড়ি করে নষ্ট করে ফেললাম, তাহলে সেই ক্ষেত্রে আবার কি করতে হবে? কনস্ট্রাকশনের সময় আবার এটাকে কি করতে হবে? ব্যাকফিল করতে হবে। তো সেটাও একটা কি প্রবলেম। সো এটা হচ্ছে মোটামুটি টেস্ট পিট যে মেথড, সেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো। তো এরপরে যদি আমরা যাই, এটা হচ্ছে হ্যান্ড অগার্স। হ্যান্ড অগার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হাত দিয়ে অপারেট করে। তো এই যে হ্যান্ড অগারের টিপিক্যাল যে শেপগুলো সেগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে হাত দিয়ে ধরে মাটির উপরে চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে এটাকে কি করা হয়? রোটেট করা হয়। হ্যাঁ, যে অগার ইজ রোটেটেড বাই টার্নিং অ্যান্ড পুশিং ডাউন দ্য হ্যান্ডেল বার। এই যে হ্যান্ডেল বারটাকে নিচের দিকে চাপ দিয়ে এটাকে কি করা হয়? রোটেট করে করে মাটির নিচে যাওয়া হয়। তো এটার অ্যাডভান্টেজ গুলো কি কি? নাম্বার 1 হচ্ছে কস্ট ইফেক্টিভ, খুব বেশি কস্ট নাই যেহেতু হ্যান্ড ড্রিভেন ইকুইপমেন্ট। নট ডিপেন্ডেন্ট অন টেরেইন, তুমি যে কোনো জায়গাতে এটা ইউজ করতে পারবা, হিলি এরিয়াতেও করতে পারবা, তুমি ফ্ল্যাটল্যান্ডেও করতে পারবা। পোর্টেবল, খুব ইজিলি তুমি এটাকে ক্যারি করতে পারবা। লো হেডরুম রিকোয়ার্ড, হ্যাঁ যেহেতু ইকুইপমেন্ট ছোট, সো তোমার মানে উপরে ক্লিয়ারেন্স খুব বেশি প্রয়োজন নাই। যে বড় ইকুইপমেন্ট সেট করার জন্য তো কি করা লাগে? মানে ক্লিয়ার জায়গা থাকা লাগে ভার্টিক্যাল ডিরেকশনে। যদি ধরো উপরের দিকে কোনো একটা অবস্ট্রাকশন থাকলে তো তুমি সেই ইকুইপমেন্ট এখানে সেট করতে পারবে না। সেই ধরনের কোনো সমস্যা এখানে নেই, এটা যে কোনো জায়গাতেই অপারেট করা যাবে। তারপর হচ্ছে ইউজড ইন আনকেসড হোল। আনকেসড মানে বলা হচ্ছে ধরো একটা হোল, তো হোল খুললে তো কি ইউজুয়ালি আশপাশ থেকে মাটি এসে আবার ভরাট হয়ে যায়। তো সেটা যাতে না হয় সেই ক্ষেত্রে কি করা হয়? যে তোমার ওখানে কেসিং দেওয়া হয় যাতে আশপাশের মাটি এসে এটা ভরাট হয়ে না যায়। কিন্তু যদি হোলটা যদি আনকেসড হয় সেক্ষেত্রেও কি করা যাবে? এটা ইউজ করা যাবে। কারণ হচ্ছে ধরো যে তুমি এটাই অপারেট করে বোরিং করলা, তারপরে আবার মাটি এসে আবার ভরাট হয়ে গেল, আবার তুমি এটা আবার অপারেট করে সেই মাটিটাকে বের করে ফেলতে পারবা, সমস্যা নেই, কেসিং এর প্রয়োজন নেই। তারপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লোকেশন ক্যান ইজিলি বি আইডেন্টিফাইড অ্যান্ড মেজার্ড। যেহেতু তোমার হচ্ছে বোরিং করতেছো, তো তোমার যদি এর মাঝখানে যদি গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে চলে যায়, অটোমেটিক্যালি তুমি দেখবা নিচে থেকে কি আসতেছে, পানি উঠে আসবে এবং ওয়েট সয়েল উঠে আসবে। তো তুমি ইজিলি কি করতে পারবা? তোমার এই রড লেন্থ এটা কতটুকু নিচে যাওয়ার পরে কাদামাটি উঠে আসা শুরু করলো, সেটা থেকে তুমি কি করতে পারবা? গ্রাউন্ড ওয়াটারের লোকেশনটা আইডেন্টিফাই করতে পারবা। কিন্তু এটার ক্ষেত্রেও কিছু লিমিটেশন আছে। এটার ক্ষেত্রে হচ্ছে ডেপথ হচ্ছে লিমিটেড টু 6 মিটার, 6 মিটারের বেশি যাওয়া যায় না। লেবার ইন্টেন্সিভ, বুঝতেই পারতেছো, যেহেতু হাত দিয়ে রোটেট করে পুশ করে এটাকে বোরিংটা করা লাগবে, সেহেতু প্রচুর লেবার প্রয়োজন, মানে প্রচুর এনার্জি প্রয়োজন। আনডিস্টার্বড স্যাম্পল ক্যান বি টেকেন অনলি ফর সফট ক্লে ডিপোজিটস। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু এটা পুরো সয়েলটাকে ডিস্টার্ব করে ফেলতেছে, সো সেক্ষেত্রে সেটাও একটা আমাদের কি কনসার্ন, যে আনডিস্টার্ব সয়েল আসতেছে, যে সরি আনডিস্টার্ব সয়েলের কথা বলা হচ্ছে, ডিস্টার্ব সয়েল না। যে আনডিস্টার্ব স্যাম্পলস ক্যান বি টেকেন অনলি ফর সফট ক্লে ডিপোজিট। ফর এক্সাম্পল ধরো যে যদি ধরো এটা হচ্ছে সয়েল লেয়ার, তুমি এটা দিয়ে টার্ন করে পুশ করে তুমি এই সয়েল লেয়ার থেকে এতটুকু নিচে চলে গেলা, ঠিক আছে। যদি সফট ক্লে হয়, এই যে কাটিং এজ গুলো এটা কিন্তু খুব ইজিলি পেনেট্রেট করে ভিতরে চলে যাবে। হ্যাঁ, সয়েলটাকে খুব বেশি ডিস্টার্ব করবে না, এবং হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে ব্লেডের মাঝখানে ফাঁকা জায়গা, এটা যখন তুমি টান দিয়ে তুলবা তখন সয়েলটা ঠিক যে অবস্থায় আছে ওই অবস্থায় উঠে আসবে, মানে মোটামুটি আনডিস্টার্ব ধরে নেওয়া যায়। যদি মানে সয়েল লেয়ারটা যদি একটু সফট হয় তাহলে খুব বেশি ডিস্টারবেন্স ওইখানে হবে না। তাহলে সফট ক্লে ডিপোজিটের ক্ষেত্রে আমরা আনডিস্টার্ব সয়েল স্যাম্পল পাওয়ার একটা সম্ভাবনা এই মেথডে থেকে যায়, মানে পাওয়া যাবে। তো সেটা হচ্ছে কি একটা, এটা কাইন্ড অফ বেসিক্যালি এটা আই থিঙ্ক এটা আসলে বেসিক্যালি একটা অ্যাডভান্টেজও তুমি বলতে পারো, আবার ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো। অ্যাডভান্টেজ ইন এ সেন্স যে আনডিস্টার্ব সয়েল পাওয়া যাচ্ছে সফট ক্লের ক্ষেত্রে, কিন্তু এটাকে আসলে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এখানে বলা হচ্ছে বেসিক্যালি এই কারণে যে শুধুমাত্র সফট ক্লের ক্ষেত্রেই এই বেনিফিটটা পাওয়া সম্ভব, অন্য কোনো সয়েলের ক্ষেত্রে এটার পাওয়া সম্ভব না। যেমন এটা যদি স্যান্ডি সয়েল হয় তাহলে কিন্তু কি সয়েলটা আর কি থাকবে না, আনডিস্টার্ব থাকবে না, ডিস্টার্ব হয়ে যাবে, সেই সেন্সে এটাকে বলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তারপরে যে লাস্ট ওয়ান সেটা হচ্ছে ক্যান নট বি ইউজড ইন রক, স্টিফ ক্লেস, ড্রাই স্যান্ড অ্যান্ড ক্যালিশ সয়েল। হ্যাঁ, যেমন হচ্ছে যে তোমার এটা বোঝাই যাচ্ছে যে এটা যেহেতু হ্যান্ড ড্রিভেন, হ্যাঁ এটা রক এবং যদি খুব শক্ত সয়েল হয় সেক্ষেত্রে কিন্তু কি এটাকে অপারেট করা যাবে না। এবং যদি ড্রাই স্যান্ড হয়, ড্রাই স্যান্ডের ক্ষেত্রেও কিন্তু কি হবে, যেটা যদি আমরা যদি যাই নিচে সয়েলটা কমপ্লিটলি কি হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। তবে সেক্ষেত্রে হয়তো সয়েলের আর মানে টেস্ট করার মতো
ওটার প্রপার্টিগুলো ওটার মধ্যে আর অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি হ্যান্ড অগার, যেটা হ্যান্ড অগারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার অগার। আগেরটা ছিল হ্যান্ড অগার, এটা হচ্ছে পাওয়ার অগার। সো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি পাওয়ার ড্রিভেন, মানে ম্যানুয়াল না। ট্রাক মাউন্টেড মানে হচ্ছে এই যে দেখো, খেয়াল করো, ট্রাকের মধ্যে এটা মাউন্ট করা আছে। and equipped with continuous flight augers that bore a hole up to 100 to 200 millimeter in diameter. ঠিক আছে, কন্টিনিউয়াস ফ্লাইট অগার মানে হচ্ছে এটা ট্রাকে মাউন্ট করা থাকবে এবং হচ্ছে কি যে এখানকার যে এক্সটেনশন যে রডটা সেটা কি কন্টিনিউয়াসলি এক্সটেন্ড করা যাবে এবং হচ্ছে এই যে ড্রিল হেডগুলা এটা রোটেট করে করে এটা কি পাওয়ার ড্রিভেন রোটেশনের মাধ্যমে এটা কি নিচে যেতে পারবে এবং এটা 100 to 200 মিলিমিটার ডায়ামিটারের হোল এখানে ডিগ করতে পারবে। এটার অ্যাডভান্টেজগুলো কি কি, যেহেতু পাওয়ার ড্রিভেন এটা কি কুইক, ইউজড ইন আনকেসড হোল, আনকেসড হোলে ইউজ করা যাবে, যেহেতু কি যদি মাটি কাটার পরে যদি এটা পাশ থেকে এসে ভরাটো হয়ে যায় আবার ড্রিল করে এটাকে তুলে আনা যাবে। আনডিস্টার্বড স্যাম্পল ক্যান বি অবটেইনড কোয়াইট ইজিলি, যদি আগের মতো সফট ক্লে যদি হয় তুমি জাস্ট ড্রিল করে ভিতরে চলে গেলে কি হবে, অটোমেটিক্যালি যখন তুমি এটাকে আবার পুল করবা তখন এইখানকার এই যে ব্লেডের মাঝখানে যে জায়গাটা সেখানে কি থাকবে, আনডিস্টার্বড সয়েল স্যাম্পল সফট ক্লে যদি হয় এখানে বের হয়ে আসবে এটার সাথে। এবং হচ্ছে ড্রিলিং মাড শুড নট ইউজ, তো ড্রিলিং মাডটা আমরা যখন পরের মেথডটা পড়বো তখন এটা বোঝা যাবে যে ড্রিলিং মাডটা কি, এখানে কোনো ড্রিলিং মাডের প্রয়োজন নাই। হ্যাঁ, পরের মেথডটা যখন আমরা পড়বো তখন এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে যে ড্রিলিং মাডটা কোথায় ইউজ করা হয়। গ্রাউন্ড ওয়াটার লোকেশন ক্যান ইজিলি বি আইডেন্টিফাইড, আগের মেথডটার মতোই সেম জিনিস, যে তুমি যখন ওয়েট সয়েল দেখবা যে উঠে আসতেছে তখন তুমি বুঝতে পারবা কি যে গ্রাউন্ড ওয়াটার লেভেলে চলে গেছে তোমার ড্রিল হেড। এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, ডেপথ লিমিটেড টু অ্যাবাউট 15 মিটার, এই যে ফ্লাইট যে এক্সটেনশন রড সেটা কত 15 মিটারের বেশি এই মেশিনে অ্যাভেলেবেল না, তো সেটা হচ্ছে একটা সমস্যা। সেক্ষেত্রে হচ্ছে যদি গ্রেটার ডেপথে তোমার ড্রিলিং করার প্রয়োজন হয়, হায়ার ডেপথ, সেক্ষেত্রে হচ্ছে এটা এই মেথডটা সুইটেবল না। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাইট মাস্ট বি অ্যাক্সেসিবল টু মোটরাইজড ভেহিকল, যেহেতু এটা কি একটা ভেহিকল, একটা মোটরাইজড ভেহিকল, তোমার সাইটে অবশ্যই এটাকে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তুমি কাজ করতে পারবে না। তো এটা একটা সমস্যা যে সাইট যদি অ্যাক্সেসিবল না হয় যে ইকুইপমেন্টটা নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে এই মেথডটা সুইটেবল না। তো এরপরে আমাদের যে মেথড আছে সেটা হচ্ছে ওয়াশ বোরিং, এটা হচ্ছে বাংলাদেশে খুবই কমনলি ইউজড, এটা আমরা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বো যেহেতু এটা কমনলি ইউজড এবং এটা আমাদেরকে জানতে হবে। এবং এরপরে যেটা আছে রোটারি ড্রিলিং, এরপরে জিওফিজিক্যাল মেথডস, তো এটা একটু হাইটেক। রোটারি ড্রিলিং এর হচ্ছে তোমার ক্যাপাসিটিটা একটু হাই। সো আজকে আমরা পাওয়ার আওয়ার পর্যন্তই শেষ করব, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ওয়াশ বোরিংটা দিয়ে আবার শুরু করব। তো নেক্সট উইকে তোমাদের ক্লাসটা আই হোপ যে মঙ্গলবারের যে ক্লাসটা এটা খুব সম্ভবত হবে না, সেকশন বি তে খুব সম্ভবত আমার ক্লাস থাকে। আমি তোমাদের নেক্সট উইকেও একসাথে, যে আজকের এই টাইমটাতে সবার ক্লাসটা একসাথেই নিব, ঠিক আছে? মানে সিভিল ডিপার্টমেন্ট, ডাব্লিউডি ডিপার্টমেন্ট, মানে সেকশন এবি যেভাবে ভাগ করা আছে সবাই একসাথে বুধবার 2টা থেকে 4টা আমার উইকলি যে 2টা ক্লাস থাকে সেই ক্লাসটা নেক্সট উইকেও একইভাবে একসাথে হবে। আমি তোমাদেরকে আগে থেকেই জুমের লিঙ্কটা পাঠিয়ে দিব, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ। তো এই মেথড অফ এক্সপ্লোরেশন অথবা অন্য কোনো কোশ্চেন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এখন জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসটা আজকে ক্লোজ করে দিব। ক্লাস টাইম সম্পর্কে একটা কোশ্চেন ছিল, মানে বলো স্যার। ক্লাসটা যদি স্যার 8টা থেকে স্যার 4:30 পর্যন্ত, তো স্যার আসলে অনেকের মানে এই 2টার আগে মানে খাওয়া দাওয়া করা খুব টাফ হয়ে যায় আর কি স্যার। হ্যাঁ, সেটা হতে পারে, ঠিক আছে। তাহলে নেক্সট উইকে এটা তোমার হচ্ছে 2:30 না, ঠিক আছে। তাহলে নেক্সট উইকে আমরা 2:30 থেকে নিব, 2:30 থেকে 4:30। অন্যরা কি বলে স্যার একটু যদি? হ্যাঁ, অন্যদের যদি কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে একটা তো মানে কারো কোনো সমস্যা আছে কিনা যে 2:30 থেকে 2:30 হতে পারে, অথবা 2:15 হতে পারে। আমরা 2:15 থেকে শুরু করতে, 2:15 করলে ভালো হয়, 4:30টাতে আসরের জামাত থেকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে হয় মাঝামাঝিই থাকি, আমরা 2:15 থেকে শুরু করব। আমরা অ্যারাউন্ড তাহলে 4টা, 4:15 আমাদের ক্লাসটা শেষ হবে। কি প্রত্যেক উইকেই স্যার বুধবারে নেবেন নাকি শুধু এই 2 উইক? আপাতত সামনের উইকটা আমি বুধবারে নেই, তারপরের উইকটা আসলে আমাকে চিন্তা করতে হবে, কারণ হচ্ছে যেহেতু তোমাদের বেসিক্যালি একই ক্লাস অনলাইনেই হচ্ছে,
সো সেম ক্লাস আসলে 2 দিন নেওয়ার মানে অ্যাকচুয়ালি নো মিনিং বেসিক্যালি। একসাথেই নেন স্যার, ভালো হয়। হ্যাঁ, সো আগে সামনের সপ্তাহটা হোক, আমি একটু অপারেট করে দেখতে হবে আর কি সবকিছু স্মুথলি চলতেছে কিনা। ঠিক আছে স্যার পিডিএফটা যদি স্যার দিয়ে দিতেন। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব, সব পিডিএফ ভিডিও সব লিংকই তোমরা পেয়ে যাবে। স্যার কোন বই ফলো করবো স্যার সেটা যদি একটু বলতেন, যে মানে স্যার মানে বই তো অনেকগুলোই আছে, মানে কোনটা একটু সুইট আপ সেটা যদি একটু বলেন। তোমাদের হচ্ছে এখানে আছে, এটা আমি তোমাদেরকে এখানে রেফারেন্স দেওয়া ছিল বইয়ের। এই যে এখানে একটা বইয়ের নাম লেখা আছে সয়েল মেকানিক্স বাই মুনি বুধু। ঠিক আছে, তোমরা এই বইটা ফলো করতে পারো। আর হচ্ছে অরোরার আরেকটা বই আছে সয়েল মেকানিক্স এন্ড, আমি নামটা এক্স্যাক্টলি মুহূর্তে আমার মনে পড়তেছে না। জাস্ট একটু অপেক্ষা করো, আমি দেখি বইটার নাম কি। স্যার অরোরার কি সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ওইটাই? আমি একটু চেক করতেছি, একটু তোমরা একটু অপেক্ষা করো। সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ও সাইট ইনভেস্টিগেশন একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 17। তোমরা এখানেও দেখতে পারো, বাট আমি রিকমেন্ড করবো যে মুনিবুধুর যে বইটা সয়েল মেকানিক্স, এটাও দেখতে পারো, প্লাস হচ্ছে আমার যে ম্যাটেরিয়াল। হ্যাঁ, অলটুগেদার সবকিছুর কম্বিনেশন আর কি। ঠিক আছে স্যার ম্যাটেরিয়াল গুলা একটা ক্লাসরুম, গুগল ক্লাসরুম খুলে দিলে ভালো হতো। হ্যাঁ, গুগল ক্লাসরুম দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ডিস্টার্বড আর আনডিস্টার্ব সয়েল মানে স্যার এটা স্যার মানে বুঝতে একটু সমস্যা হইতেছে, মানে আমরা কোনটা কিসের উপর বেস করে আনডিস্টার্ব বলতেছি? পড়বো এটাও আমরা পড়বো, মানে আসতেছে সামনে। ঠিক আছে, ডিটেল পড়বো আমরা যে কোনটা ডিস্টার্ব কোনটা আনডিস্টার্ব। ঠিক আছে জি স্যার। এটাও সামনে আসবে। সো মানে যখন আস্তে আস্তে আমরা পড়বো, যখন 3-4টা ক্লাস যাবে, তখন সামারাইজ করলে আসলে তোমরা একটা ক্লিয়ার পিকচার পাবা। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, মনে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন নাই। তো সেক্ষেত্রে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আর আমি তোমাদেরকে তোমাদের গুগল ক্লাসরুমে যে ম্যাটেরিয়ালস গুলো ওইখানে আমি দিয়ে দেবো, পরবর্তীতে তোমরা ইমেইলে সেটার কনফার্মেশন পাবা। ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।